Just shut up your fucking mouth, bitch. সাহস কি করে হলো তোর এসে বলার? ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়েছিস? নাকি মনে করিয়ে দেব? তুই কেন আমার বউকে ড্রিঙ্ক করাতে যাবি? এটা তুইও খুব ভালো করে জানিস। তোর মতো বেশ্যা আমি আর দুটো দেখিনি। বারবার তোকে এত অপমান করে তারপরও তো লজ্জা হয় না? দেখিস না তোর মতো বেশ্যাকে পাত্তা দেই না, তারপরে ব্যালজ্জার মতো আমার পিছিয়ে পড়ে আছিস কেন? নেক্সট টাইম তোর মতো বেশ্যা আর এই সুরের বাচ্চাকে যদি আমার বউয়ের আশেপাশেও দেখেছি, তাহলে সেদিন তোদের কবরে পুঁতে ফেলবো। বলেই বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকা আহিরাকে নিজের কোলে তুলে নেয়। এরপর তীব্র রাগে বড় বড় পা ফেলে সেই রুম ত্যাগ করে সোজা নিচে চলে যায়। আহিরা এখনো অচেতন অবস্থায়ও কিয়ানের নামে নালিশ করেই যাচ্ছে। পুরো পার্টি থাকার লোকজন হঠাৎ এরকম অবস্থায় কিয়ান আর আহিরাকে দেখে সবাই বাঁকা চোখে তাকিয়ে আছে। তবে এইসবে কিয়ানের কিছু যায় আসে না। সে এক মুহূর্ত আর এই বাড়িতে থাকবে না। আহিরাকে এমন অচেতন অবস্থায় দেখে রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী কিয়ানের কাছে এগিয়ে এসে কিছু বলতে নিবেন, তার আগে কিয়ান সেখান থেকে হনহনিয়ে বেড়ে যায়। তারা কেউ কিছু বুঝে উঠতে পারে না হঠাৎ কিয়ানের কি হয়েছে, আর আহিরাই বা এমন করছে কেন। বর্তমানে সময়ের সমাপ্তি ঘটে কেটে গিয়েছে গোটা দুদিন। এই দুদিনে কিয়ান আহিরার সাথে কথা বলেনি কোনো প্রকার। সেদিন আহিরার সঙ্গে নাদিমকে দেখে রেগে আছে, ব্যাপারটা এমন নয়। কিয়ান রেগে আছে তাকে না জানানোতে। যদি নাদিমের থেকেও খারাপ কিছু করতো আহিরার সাথে তখন কি হতো? আহিরা যতবার কথা বলার চেষ্টা করেছে কিয়ান মুখ দিয়ে টু শব্দ বের করেনি। নবদিনের আলো নিভে গিয়ে রাত্রি নেমে এসেছে আবারও। আহিরা রুমে বসেছিল। রাত 11:30 বাজে। এমনি সময় হলে কিয়ান 10টার মধ্যে এসে পড়তো, খুব বেশি সমস্যা না হলে। আহিরা নিজের রুমেই বসেছিল। তখনই বাইরে থেকে গাড়ির শব্দ পেতেই বিছানা থেকে উঠে বারান্দায় চলে যায়। বারান্দায় দাঁড়াতে কিয়ানের গাড়ি বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায়। আহিরা দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত কিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই আহিরা রুমে চলে আসে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিয়ান রুমে প্রবেশ মাত্রই আহিরা কোথা থেকে এসে কিয়ানের গলা আঁকড়ে ধরে। কিয়ান বেশ লম্বা হয়, আহিরার বেশ বেগ পেতে হচ্ছে। তারপরেও আহিরা কিয়ানকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। কিয়ান গম্ভীর মুখে আহিরার মুখশ্রীর দিকে না তাকিয়ে এক হাতে আলগা করতেই আহিরা ঠিক মতো ঠাঁই পায়। আহিরার অধর দয়ের ভাঁজে হাসির রেখা ফুটে ওঠে। আহিরা কিছু না ভেবে পরপর কিয়ানের সারা মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে। কতখানি চুমু দিল আহিরার জানা নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাঁপিয়ে ওঠেনি ততক্ষণ পর্যন্ত দিয়েই গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহিরা থেমে যায় আর কিয়ানের দিকে তাকিয়ে মায়া মায়া কণ্ঠে বলে, এত রাগ করে আছেন কেন? আমায় বুঝি আর ভালোবাসেন না? আপনি এমন করবেন দেখে তো আপনাকে বলিনি আমি। আর এই পাদিম তো রাজীব ভাইয়া বলার পর আর বিরক্ত করে না, তাই ভেবেছিলাম এই পাদিমের বাচ্চা আর কিছুই করবে না। না হলে তো বলে দিতাম আরো আগেই। বিশ্বাস করুন। নাকি আপনি ভাবেন সত্যি ওই পাদিমের জন্য আপনাকে আমি চিট করছিলাম? এরপরও কিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সেটা দেখে আহিরার মন আরও ক্ষুণ্ণ হয়ে যায়। সত্যি কি কিয়ান তাকে বিশ্বাস করে না? এটা ভাবতে আহিরার বুকটা নড়ে ওঠে। রিয়ার উপর ভীষণ রাগ লাগছে তার। রিয়া কেন এমনটা করলো? এমনটা যদি হতো সে কিয়ানের প্রেমিকা আর রিয়া কিয়ানকে খুব করে চাইছে, তাহলে সে ভাবতো। কিন্তু কিয়ান তার স্বামী, আর সে তার স্বামীকে অসম্ভব রকমের ভালোবাসে। আর এই ভালোবাসা ফুরাবার নয়। কোথায় সে ছিল প্রতিনিয়ত চাচি আর তার চাচাতো বোনের অত্যাচার আর তিক্ত কথা শুনে তার দিন শুরু হতো, আবার শেষটাও হতো একইভাবে। মা বাবার ছায়া হারিয়ে আরও বছরখানেক আগে। এরপর আর বাবা মার ভালোবাসা কেমন হয় সেটা তার জানা ছিল না। ইচ্ছে হতো খুব সেই ছোটবেলার মতো ব্যথা পেলে কান্না করতে করতে মায়ের বুকে ছুটে যেতে। বাবা আসলে বাবার কাছে নিজের ব্যথাটাকে দেখালে সেখানটায় বাবা তার ভালোবাসার স্পর্শ বুলিয়ে দিত আর বুকে টেনে নিত। সময়ের সাথে সে সব হারিয়েছিল, আর সেই সময় তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে। দিয়েছে নিজের বাবা মার মতো শ্বশুর শাশুড়ি তাকে আগলে রাখার জন্যে, তাকে ভালোবাসার জন্য গোটা একটা পরিবার দিয়েছে। সেটার অভাব সে এতদিন করে এসে, আর সবচেয়ে বেশি দিয়েছে এমন একজন স্বামী যে কিনা তাকে তার চাঁদ থেকেও বেশি ভালোবাসে। এত সুখ যে আহিরার কপালে লেখা ছিল সেটা তার জানা ছিল না। দুঃখের পরই সুখ আসে, এই কথাটার মানে সে আজকের দিনে এসে খুব ভালো করে উপলব্ধি করতে পারে। কথা বলুন, না হলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। যেখানে আপনি আমায় বিশ্বাস করেন না সেখানে থাকার কোনো মানেই হয় না। বলে আহিরা কিয়ানের গলা ছেড়ে যেতে চাইলে কিয়ানের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। কয়েকবার নাড়াচাড়া করে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই আহিরা শান্ত হয়ে সেভাবেই রয়। হঠাৎ আহিরার মাথায় আরেকটা বুদ্ধি আসে, তাই সে হুট করে কিয়ানের গলদেশে মুখ ডুবিয়ে সেখানটায় দাঁত বসিয়ে দেয়। যথেষ্ট জোরে কামড় দিচ্ছে, তারপরও কিয়ানের কাছ থেকে কোনো শব্দ না পেয়ে আহিরার অক্ষিদয় বেয়ে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়তে থাকে। আর সেই অশ্রু নোনা জল কিছুটা কিয়ানের গলদেশেও লাগে।
আহিরা রাগে দুঃখে এবার একটু জোরে কামড় দিয়ে বসে। কিয়ান দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নেয়। ব্যথায় তার মাড়ি শক্ত হয়ে উঠেছে। আহিরা আর কিছু করল না। কিয়ানকে ছেড়ে দিয়ে কিয়ানের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আপনি খুব বাজে একটা লোক। কিছু হলেই খালি এমন করেন। থাকবো না আমি আপনার সাথে, করবো না আমি আপনার সংসার। বলে কিয়ানের অন্য হাতে কামড় দিয়ে চলে যেতে নিলে কিয়ান নিজের হাতের দিকে এক দফা তাকিয়ে আহিরার হাতের কবজি শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে আনে। এরপর আহিরার দিকে রাগি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, 2 দিন ধরে কিছু বলছে না দেখে মুখে বেশি বলে ফুটেছে। আহিরা পাল্টা রাগ দেখিয়ে বলে, হ্যাঁ, ফুটেছে। আপনি থাকুন মুখে কুলো পেতে, তাই বলে আমিও থাকবো নাকি? তো কি করব? হ্যাঁ, আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? আর ওই ছেলে যে এতদিন পর এমন কিছু করবে আমি কি জানতাম? রাজীব ভাইয়া সেদিন ওই ছেলেকে শাসনের পর উম, আমায় আর বিরক্ত করেনি, তাই আর বলিনি। আমি ভেবেছিলাম আপাতত বিদায় হয়েছে। নেক্সট টাইম যদি এমন কিছু হয় আর তুই আমাকে না জানাস, আই সোয়ার কি করব নিজেও জানি না। আহিরা কান্না থামিয়ে কিয়ানের বুকে মাথা দিয়ে হালকা ফোপাতে ফোপাতে বলে, হুম, মনে থাকবে। আপনি খালি রেগে যান। আমি তো কিছু করিনি, তারপরেও রেগে যান আপনি। কিছু না করে অনেক কিছু করে ফেলো তুমি। আমাকে কি মানুষ মনে হয় না? তোমাকে নিয়ে আমি কতটা ডেসপারেট এটা জানার পরেও এমন কাজ কেন করো? সরি তো, আর করবে না এমন কিছু। বিকেলের ঢলে নামা প্রহরটা যেন আজ অদ্ভুত এক অনুরণের মুখর। পশ্চিম আকাশের রক্তিম আভা ধীরে ধীরে গলতে শুরু করলে সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়ে এক অব্যাখ্যাত নীরব বিষণ্ণতা। সূর্য যেন আপন মহিমায় ম্লান হয়ে পড়েছে। আলো ছায়া নিবিড় মিশ্রণে পৃথিবী সাজে এক রূপকথার বর্ণচ্ছটায়। স্বর্ণাভ অগ্নিগর্ভ আবার অচল শান্তির মতো নিস্তরঙ্গ। পাখিরা শিষ্টাচারের মতো ফিরে যাচ্ছে তাদের বাসস্থানে। রাস্তাঘাটে রোজকারের মতো মানুষজনদের হাঁটাচলা। আহিরা বাড়ি থেকে কিছুটা দূরে বেরিয়েছে। অবশ্য কিয়ান যদি জানে সে না বলে এইভাবে একা একা বেরিয়েছে তাহলে রাগারাগি করবে। তাই রাহেলা চৌধুরী থেকে অনুমতি নিয়ে বাইরে বেরিয়েছে। সাথে আছে তারই কলেজের একজন মেয়ে। মেয়েটার সাথে অনেকদিন পর দেখা হলো, তাই তারা টুকটাক কথা বলছে। কিছু দূর সামনে যেতে আহিরা ফুচকার দোকান দেখতে পায়। ফুচকা প্রতিটা মেয়েরই পছন্দের খাবার। খুব হাতে গোনা কয়েকজন ছাড়া সব মেয়েই ফুচকার পাগল। আর সেই ফুচকা পাগলের তালিকায় আহিরাও রয়েছে। আহিরা আকিলার দিকে তাকিয়ে বলে, এই আকিলা, চল ফুচকা খাই। অনেক দিন খাই না, এরপর বাসায় যাবো, চল। আকিলাও একই রকম ফুচকা পাগল। তাই আহিরার কথায় সায় মিলিয়ে দুজনেই ফুচকার দোকানে গিয়ে 4 প্লেট ফুচকা অর্ডার করে দেয়। মানুষ তারা দুজন, কিন্তু ফুচকা খাবে 4 জনের। 1 প্লেট দিয়ে তাদের কারোরই পোষাবে না। তাই দুজনেই 2 প্লেট অর্ডার করে দিয়ে গল্প করতে ব্যস্ত। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ফুচকাওয়ালা তাদের 4 প্লেট ফুচকা এনে সামনে রাখে। আর ফুচকা আসতে দুই বান্ধবী কথা বন্ধ হয়ে যায়, খাওয়া শুরু করে দেয়। দুজনেই খাওয়াতে ব্যস্ত। ফুচকায় প্রচুর পরিমাণে ঝাল থাকে। আহিরার ফর্সা মুখশ্রী লালচে হয়ে গিয়েছে। অধৈর্যরা অসম্ভব রকমের লাল, চোখের কোণে অশ্রু চিকচিক করছে, কিন্তু তারপরেও আহিরার খাওয়া থামছে না। দুজনেরই ঝালে নাজেহাল অবস্থা। আহিরা খাওয়ার মাঝে বলে ওঠে, তোর বিয়ে কয় তারিখে রে? দুলাভাই দেশে কবে আসবে? আকিলা খাওয়ার মাঝে জবাব দেয়, সামনের মাসের 26 তারিখ। এই মাসের শেষের দিকে দেশে আসবেও। আমার জন্য যদি 4টা রোস্ট না রাখিস তাহলে তোর উপর ঠাডা পড়বে, মনে রাখিস। বলেই খেতে ব্যস্ত হয়ে পড়ে আহিরা। আর আকিলা হেসে বলে, যা, তোকে পুরো পাতিলের সামনে বসিয়ে দেবনি, এরপর যত ইচ্ছা খেয়ে নিস। আহিরা তার প্রথম প্লেট শেষ করে দ্বিতীয় প্লেট থেকে একটা ফুচকা মুখে দেওয়ার পরপরই তাদের সামনে এসে কেউ দাঁড়াতেই দুজনে উপরে তাকায়। আহিরা কিছুটা ভয় পেয়ে ওঠে, কারণ তার সামনে নাদিম দাঁড়িয়ে আছে। নাদিমের মুখ সহ বেশ কয়েক জায়গায় ব্যান্ডেজ করা, যেটা দেখে আহিরা মুহূর্তে বুঝতে পারে এইগুলো কিয়ানের কাজ। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় লাগছে নাদিমকে এখানে। এই সময় দেখে আহিরা মুখের খাবারটা শেষ করে দাঁড়িয়ে পড়ে। কণ্ঠে কঠিনত্ব এনে নাদিমের দিকে তাকিয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন? আবার কেন এসেছেন এখানে? নাদিম আহিরার দিকে তাকিয়ে বলে, লিসেন আহিরা, আই ওয়ান্ট টু সে সামথিং, প্লিজ আমার কথাটা শোনো। নাদিমের কথা আহিরার একদমই সহ্য হচ্ছে না, তাই সে রেগে গিয়ে বলে, আপনার কথা কি শুনবো আমি? কিছু শোনার বাকি রেখেছেন? আপনার মতো অসভ্য আর দুটো দেখিনি আমি। এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি আমার হাজবেন্ডকে ফোন করতে বাধ্য হব। আর আমার হাজবেন্ড আসলে আপনার কি হবে সেটা হয়তো আপনি ভালো করেই বুঝে গেছেন সেদিন। এদিকে আকিলা কিছুই বুঝতে পারছে না, তাই সে আহিরার কানে কানে গিয়ে জিজ্ঞাসা করে। কে রে এটা, আর কি হয়েছে? আহিরা আকিলার দিকে তাকিয়ে আস্তে করে বলে, একটু পরে তোকে বলছি। এদিকে নাদিম আবারও আহিরার দিকে তাকিয়ে বলে, আহিরা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, গিভ মি ওয়ান মোর চান্স।
আহিরা এবার সত্যি তার মেজাজের খেই হারালো। মানুষ কতটা বেহায়া হলে এমন পর্যায়ে আসতে পারে সেটা হয়তো নাদিমকে না দেখলে বুঝতে পারতো না সে। কি বুঝবো আমি, হ্যাঁ? আর কিসের চান্সের কথা বলছেন আপনি? বাংলা কথা বোঝেন না? আবার এখানে কোন ক্ষতি করতে এসেছেন আমার? সেই দিন আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছেন, আজকে কি করতে এসেছেন? নাদিম আহিরার দিকে তাকিয়ে পাল্টিয়ে বলে, কিছু না, শুধু একবার আমার কথাটা শোনো। বিশ্বাস করো, আই রিয়েলি লাভ ইউ। আই কান্ট লিভ উইদাউট ইউ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিয়ানের থেকে বেশি সুখ দেবো তোমাকে। আমার কাছে চলে এসো। আহিরা এবার কোনো কিছু তোয়াক্কা না করে নাদিমের গালে পরপর দুটো কষিয়ে থাপ্পড় মারে। এরপরও যেন আহিরার রাগ কমল না। আশেপাশে মানুষজন তাদের দিকেই তাকিয়ে আছে। বিষয়টা যেমন লজ্জাজনক তেমনি অস্বস্তিকর। নাদিমের দিকে তাকিয়ে রক্তিম চোখে বলে, রোজ রোজ এসব কি মজা পেয়েছেন আপনি? সহজ কথায় বোঝেন না? আপনি আমাকে ভালোবাসেন বলে আমিও যে আপনাকে ভালোবাসবো এমনটা কোথায় লেখা আছে? আমি আপনার কাছে সুখ চেয়েছি, বলেছি আমার কিয়ান আমাকে সুখে রাখেনি। আপনি বাঁচতে পারবেন কি পারবেন না ওটা একান্তই আপনার ব্যাপার, ওটা আমার দেখার বিষয় না। সবচেয়ে বড় কথা, আমি আমার কিয়ানের অর্ধাঙ্গিনী। তার বাঁ পাঁজরের হাড় দিয়ে আমায় তৈরি করা হয়েছে। যে মানুষটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে ছেড়ে আমি আপনার সাথে কেন যাব? অদ্ভুত ব্যাপার। এতটুকু জিনিস বোঝেন না কেন আপনি? আমি অন্য কারো মালিকানায় বন্দি আমি। আর আমি সেই মালিকানার থেকে মুক্তি চাই না, ইহজীবনেও না, পরকালীন জীবনেও না। আমি আদ্রিয়ান কিয়ান চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়ে জন্মেছি, আর মরলেও আদ্রিয়ান কিয়ান চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়েই মরবো আমি। এখান থেকে চলে যান আপনি, নাহলে রাস্তায় লোকজন জড়ো করবো, সাথে আমার হাজবেন্ডকেও ডাকবো। আহিরার কথাগুলো নাদিম নীরব শ্রোতার মতো শুধু শুনে গেল। আর এক পলক দৃষ্টিতে আহিরার দিকে তাকিয়েছিল, যেটা বোধহয় আহিরার একদমই পছন্দ হয়নি। আর কিছু বলবে? যদি থাকে তাহলে শেষ করো, আমি শুনছি। আকিলা, প্লিজ তুই একটু তোর ফোনটা দিবি আমায়। আমি বাসায় ফোন রেখে এসেছি, ওনাকে একটু ফোন দিব, না হলে কিছু কুত্তার লেজ সোজা হচ্ছে না। আকিলা নিজের ফোনটা এগিয়ে দেয় আহিরার দিকে। আসলে আহিরা কিয়ানের পার্সোনাল নাম্বারে ফোন দেয়, যেটা বাড়ির মানুষ ছাড়া আর কিয়ানের খুব নিকট কারো কাছে নেই। অচেনা নাম্বার থেকে ফোন কিয়ান সহজে তোলে না। তার উপর অফিস টাইমে এসে তেমন ফোনও ধরে না। তবে নির্দিষ্ট সময় আছে, সেই সময় কিয়ান আহিরাকে নিজে থেকে ফোন করে। বলতে গেলে ঘন্টা দুয়েক পর পর ফোন দিয়ে খোঁজ নেয়। আর তাই আহিরা এই সুযোগে বাইরে এসেছে। আহিরা কয়েকবার ফোন দেওয়ার পর বুঝতে পারলো কিয়ানের ফোন বন্ধ, তাই একটু মনক্ষুণ্ণ হলো। আহিরা নাদিমের সাথে কোনো রকম কথা বাড়াতে চাইল না। ফুচকালার বিল মিটিয়ে আকিলাকে নিয়ে নাদিমের পাশ কাটিয়ে যেতে চাইলে হঠাৎ পেছন থেকে আহিরার হাতে টান পড়ে। আহিরা পিছন ফিরে দেখতে পায় তার হাতটা নাদিমের হাতে বন্দি। এটা দেখার পর আহিরা জোরে ঝাটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আবারও পরপর দুটো কষিয়ে থাপ্পড় মারে। নাদিম এতক্ষণ শান্ত মাথায় সব অপমানগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ফেপে উঠল সে। রাগে নাদিমের কপালের মোটা রগগুলো ফুলে উঠেছে, সাথে চোয়াল শক্ত হয়ে এসেছে। নিজের সমস্ত রাগ গিয়ে পড়ে আহিরার নরম হাতে। তীব্রভাবে আহিরার হাতের কবজি টেনে ধরে নিজের সাথে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আহিরা সহ আকিলা নাদিমকে আটকাতে চেষ্টা করছিল, কিন্তু নাদিমের পুরুষালী শক্তির কাছে তারা দুজনেই পেরে উঠছিল না। আশেপাশে মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসছিল না, শুধু নীরব দর্শক হয়ে তামাশা দেখছিল। আকিলা কয়েকবার সবার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসলো না একবারও। আহিরা গলা ফাটিয়ে বারবার ছাড়ার কথা বলছে, কিন্তু নাদিমের কর্ণকুহরে যেন আহিরার বার্তা পৌঁছাচ্ছে না। আহিরা অন্য হাত দিয়ে নিজের সব শক্তি দিয়ে নাদিমের উপর আঘাত করতে থাকে। আহিরা চিৎকার করে বলছে, আমার ছাড় যাদব, এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, ছাড় বলছি। নাদিম আহিরাকে নিয়ে সোজা নিজের গাড়ির সামনে নিয়ে আসে আর দরজা খুলে আহিরাকে গাড়ির ভেতর ছুঁড়ে মারে। আহিরা কপাল সহ হাতের বেশ খানিকটা জায়গায় ব্যথা পায়, তবে এই মুহূর্তে তার ব্যথার চেয়ে বেশি জরুরি নাদিমের কাছ থেকে নিজেকে মুক্ত করা। নাদিমের মতিগতি কিছুই ভালো ঠেকছে না। আশেপাশে কেউ একবারের জন্য সাহায্য করতে এগিয়ে এলো না। আহিরা এবার ভয় পেতে শুরু করলো, নাদিম যদি উল্টাপাল্টা কিছু করে বসে তখন তার কি হবে। তাই আবারও চিৎকার করে বলে, আমাকে ছাড় বলেছি আমি। এটা একদমই ঠিক করছিস না তুই। আমার সাথে এমনটা কেন করছিস তুই? নাদিম কোনো কথা বলে না, শুধুই তীব্র রাগে গাড়ি চালাতে থাকে। আর আহিরা পিছন থেকে বারবার গাড়ি থামাতে বলছে, কিন্তু নাদিমের কর্ণকুহরে কোনো শব্দই যাচ্ছে না। আহিরা কি করবে ভেবে পাচ্ছে না, তাই অস্থির চোখে চারিদিকে চোখ বুলে হঠাৎ কিছু একটা মাথায় আসতে এসে ঝাঁপিয়ে পড়ে নাদিমের হাতের উপর। নিজের সব শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। হঠাৎ এমন কিছু একটা হবে সেটা নাদিম বুঝতে পারেনি। ব্যথায় আর্তনাদ করে উঠে। সে ড্রাইভ করার সময় এমন হয় গাড়ি নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। তাই বাধ্য হয়ে নাদিম জোরে ব্রেক করে। এত জোরে ব্রেক করে আহিরা ঝুঁকে পড়ে, একটু জন্য কপালে আঘাত পেতে বেঁচে যায়। নাদিম আহারাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর পেছনের দরজা খুলে তীব্র শক্তভাবে আহিরার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে।
অশ্রুসিক্ত চোখে আহিরা চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো জায়গাটা কোথায়। আর ভালো করে আশেপাশে তাকাতে আহিরার রূপ পর্যন্ত কেঁপে উঠল। আশেপাশে অনেক নারী, কিন্তু তাদের পরনে পোশাকগুলো বড্ড এলোমেলো। কেমন জানি দেখেই বোঝা যাচ্ছে নিজের শরীর প্রদর্শনের মাধ্যমে আশেপাশের মানুষকে আকৃষ্ট করতে যাচ্ছে। আর জায়গাটা হলো নিষিদ্ধ পল্লী। এখানে কারা আসে তা আহিরার জানা আছে, কিন্তু নাদিম তাকে এমন জায়গায় কেন আনলো? ভিতরকার তোলপাড় ছটফট করা ভাষায় প্রকাশ করার মতো না। নাদিম টানতে টানতে আহিরাকে তিনতলার ঝুমুক কুঠির নামক বিল্ডিং এর ভিতরে নিয়ে যায়। প্রবেশ মাত্রই চারিপাশে দেখে বোঝা গেল নাচ গানের আয়োজন হয় এখানে। ঢোল তবলা মেঝের মোটা বিছানার উপর অবহেলায় পড়ে আছে। বিদেশি ও দেশি মদের বোতল ছড়িয়ে আছে এদিক ওদিক। আহিরা চোখ বুলি সবকিছু দেখে মনটা আরো কেঁপে ওঠে। কিছু দূরে চোখ যেতে একজন মধ্যবয়সী হালকা মোটা গড়নের মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে। তার উন্মুক্ত পেটে মাথা রেখে একই বয়সী এক পুরুষ শুয়ে আছে। পাশের ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকল ধ্বনি ভেসে আসছে। আহিরা শব্দ শুনে কেঁপে উঠল। জীবনের প্রথম নিষিদ্ধ পল্লীতে এসেছে সে, তাই এর পরিবেশ তার অজানা ছিল, কিন্তু এখন দেখা সবকিছুই তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে। আহিরা এবার আর স্থির থাকতে পারল না। সেখানে ফ্লোরে বসে পড়ে আর এক হাতে নাদিমের পা জড়িয়ে কান্না জড়িত গলায় বলতে থাকে, প্লিজ আমায় এখান থেকে নিয়ে চলুন। আমি আপনার কাছে মাফ চাইছি আপনার গায়ে হাত তোলার জন্য, তবুও এখান থেকে বের করুন। এসব কলঙ্কিত জায়গায় আমার দম বন্ধ হয়ে আসছে, মরে যাব আমি। আমায় বের করুন এখান থেকে। নাদিমের মন গলল না, বরং আরো নিষ্ঠুর হয়ে উঠল সে। আগে থেকে এখানে রুম বুকিং করা ছিল, তাই কোনো কিছু না শুনে জোর করে টেনে আহিরাকে একটা রুমে নিয়ে গিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। রুমে রং বেরঙের আলো জ্বলছে, বাইরে উচ্চমাত্রার গানের আওয়াজ। নাদিম সেখানে থাকা একটা চেয়ার টেনে এনে আহিরার মুখ বরাবর বসে বলে, শোনো মেয়ে, তোমাকে আমি কোনো ভালো টালো বাসি না। একজনের খুশির জন্য এত কিছু করছি, এই তোমাকে আমার হতেই হবে। ভয় পেও না, তোমার সেই ক্ষতি করব না, কিন্তু এর থেকেও ভয়ানক ক্ষতি করব। বলেই রুম থেকে বের হয়ে যায় দরজা বন্ধ করে। আর এদিকে আহিরা কান্না করতে করতে দরজা ধাক্কাচ্ছে এবং খুলতে বলছে, কিন্তু ওপাশ থেকে গানের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আহিরা সেখানে বসে পড়ে আর কান্না করতে থাকে। বিপদ কি তার উপরে আসে সব? রুমটার মধ্যে কোনো জানালা নেই, বাইরে থেকে হাওয়া বাতাস ঢোকার এক বিন্দু রাস্তা রাখেনি। কিছু সময় পর রুমের দরজা খুলে একটা অপরিচিত পুরুষ প্রবেশ করে। লোকটার চাহনিতে ছিল একরাশ লালসা, যা আহিরার শরীরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আহিরা নিজের শরীরটা দুহাত দিয়ে ঢেকে ফেলে, বুঝলো না এটাকে। লোকটা দরজা লাগিয়ে আহিরার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আহিরা পিছাতে থাকে আর চিৎকার করে কান্না করতে করতে বলে, আমার কাছে আসার একদমই চেষ্টা করবেন না প্লিজ, নইলে কিন্তু আপনাকে আমি খুন করে ফেলবো। ধরে থাকুন, আমায় যেতে দিন। আহিরার কথা শুনে লোকটা বিদঘুটে ভাবে হেসে ওঠে এবং তার কাছে এগিয়ে আসতে আসতে বলে, কেন সোনা, কাছে আসো, অনেক আদর দেব, একদম মন খুশি হয়ে যাবে। বলে আহিরার উপর হামলে পড়তে চায়। আর আহিরা কোনো রকমে সরে যায়। রুমটা একটা বিছানা ছাড়া আর কিছুই নেই। কি করবে আহিরা এখন? হাতের নাগালে কিছু থাকলে রক্ষা করতে পারতো সে নিজেকে। তাহলে কি সে নিজেকে রক্ষা করতে পারবে না? নিজেকে রক্ষা না করতে পারলে কিয়ানের সামনে কিভাবে দাঁড়াবে? সে লোকটা আবার একইভাবে আহিরাকে ধরার জন্য তার কাছে চলে যায়। আর আহিরাও একইভাবে সরে যেতে গেলে লোকটার হিংস্র থাবায় আহিরার জামা ছিঁড়ে যায়। আহিরার হাজারো আকুতি লোকটার কান অব্দি পৌঁছালো না। লোকটা নিজেকে ধীরে ধীরে অর্ধলঙ্গ করে ফেলছে। এরপর আহিরার দিকে হাত বাড়ায় আবারও। আহিরা গলা ফাটিয়ে চিৎকার করে নাদিমের কাছে সাহায্য চাইছে, তবে তার কণ্ঠস্বর নাদিম অব্দি পৌঁছালো নাকি আহিরা বুঝলো না। তারপরও আহিরা থেমে নেই, চিৎকার করেই যাচ্ছে। এই নিষিদ্ধ পল্লীতে তার নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য করা আর্তচিৎকার এখানে থাকা প্রতিটা মানুষের ভিতর বিচলন সৃষ্টি করলো না, কারণ তারা এই পরিবেশে অভ্যস্ত। তাই তার এই আর্তচিৎকারে কারো কিছু যায় আসে না। লোকটা আহিরার গলায় মুখ ডোবানোর চেষ্টা চালায়, কিন্তু আহিরা সময় মতো লোকটার পুরুষাঙ্গে পা দিয়ে আঘাত করে। এতে করে লোকটা তীব্র ব্যথায় ছিটকে সরে যায়। আর আহিরা কোনো রকমে দৌড়ে সেখান থেকে দরজার কাছে এসে দরজা খুলে বাইরে যেতে চাইলে সেটা বাইরে থেকে লক পাওয়া যায়। ভাগ্য যেন এখন সব দিক দিয়ে তার বাঁচার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। হঠাৎই লোকটা দরজার সামনে এসে দরজা খুলতে বলে, দরজাটা খুলে যায়। এরপর লোকটা তাকে ধাক্কা দিয়ে বাইরে চলে যায়। আর লোকটা যাওয়ার পর আবারও আরেকটা লোক আসে, সেও একইভাবে আহিরার সাথে ধস্তাধস্তি করে। এমন করে মোট 5 জন পুরুষ তার সাথে এমন নিকৃষ্ট কাজ করে। প্রত্যেকেই তাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করেছে। দ্বিতীয় জন এসে আহিরার হাত দুটো বিছানার সাথে বেঁধে দিয়েছে। আহিরা শুধু গলা ফাটিয়ে চিৎকার করে গেছে। আহিরার শরীরে আর শক্তি নেই চিৎকার করার মতো। আহিরা বুঝলো না লোকগুলো কেন তার সাথে কিছু করলো না। এমন করার মানে কি? কি করতে চাইছে আসলে নাদিম? আহিরার কান্না চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে। মনে হচ্ছে কণ্ঠনালী থেকে আর শব্দ বের হওয়ার জোর নেই। নিভু নিভু অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। হাত পা বাঁধা থাকে, তার উপর এত মুচড়ামুচি করার ফলে হাত পা কেটে ছুলে গেছে। ছোপ ছোপ রক্ত বের হয়েছে। হঠাৎ সেখানে নাদিম প্রবেশ করে। নাদিমকে দেখে আহিরা দুর্বল কণ্ঠস্বরে বলে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মেরে ফেলুন, তাও এত বড় ক্ষতি করবেন না।
মরে যাব আমি। নাদিম এগিয়ে আসে আহিরার দিকে, তারপর তার হাতে থাকা গ্লাসটার পানি জাতীয় কিছু একটা আহিরার মুখে চেপে ধরে জোর করে খাইয়ে দেয়। আহিরা মুখ থেকে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু নাদিম সেটা হতে দেয়নি। মুখটা চেপে ধরে রেখেছিল যাতে আহিরা সেটা ফেলতে না পারে, যার কারণে আহিরা এক প্রকার বাধ্য হয়ে সেটা গিলে নেয়। এরপরই নাদিম আহিরার মুখের উপর থেকে হাতটা সরিয়ে আনে। আহিরা আবারও বলে ওঠে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমায় অপবিত্র করবেন না, আমি অপবিত্র হতে চাই না। প্লিজ ছেড়ে দিন আমায়। আহিরা বুঝলো না তার কি হলো। আহিরার মনে হচ্ছে সারা দুনিয়া ঘুরছে, ঠিকমতো তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে তার জন্যে। মাথার ভেতরটা কেমন ভন ভন করে ঘুরছে, চোখ দুটো আগের থেকেও খুলে রাখা দায় হয়ে পড়েছে। এরপর আর কি, আহিরার অক্ষিদয় ডুবে গেল অস্তমান সূর্যের মতো। থমথমে পরিবেশ বিরাজমান, চারিদিক পর গান বাজনার সাউন্ড ছাড়া অন্য কোনো শব্দ শ্রবণগোচর হচ্ছে না। চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন। আহিরার সজাগ হয়েছে একটু আগেই, তবে সে এখনো নির্বিকার, কোনো রকম প্রতিক্রিয়া দেখাবে কি করে? সে হুঁশে থাকলে তো। এখনো কেমন যেন টলছে দুনিয়াটা, তার চারিদিক সবকিছু যেন তরঙ্গময় প্লাবনে ভাসছে। কত সময় পার হয়েছে জানা নেই তার, তার সাথেই বা কি হচ্ছে এটাও তারও মাথায় নেই। কিছুক্ষণ পরে আহিরা পুরোপুরি অক্ষিদ্বয় মেলে তাকায় শয্যায় বাধা থাকা অবস্থায় চতুর্দিকে এলোমেলো দৃষ্টি ফেলে জানতে চাইল সে এখন কোথায়। ঘোরাতে দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করলো, কিন্তু দৃষ্টিতে সবকিছু কেমন অস্পষ্ট। ফলস্বরূপ চারিদিকের পরিবেশ বুঝে উঠতে কিয়ৎক্ষণ সময় লেগে গেল আহিরার। কিছু সময় ঘোলাটে দৃষ্টি স্পষ্ট হয়ে যখন ওর চৈতন্য, সবটা স্পষ্ট হলো আহিরার। আহিরা পুরো চাতাল নজর ঘুরিয়ে নিজেকে আবিষ্কার করে এক অন্ধকারাচ্ছন্ন একটা রুমের মধ্যে নেই কোনো আলো, রুমটা সে বাদে অন্য কারো উপস্থিতি নেই। সর্বপ্রথম কোনো দিক বিবেচনা না করে আহিরা বিছানা ছেড়ে উঠে বসতে চাইল, কিন্তু বিছানায় বাঁধা অবস্থাটা বুঝতে পারে আহিরা। আহিরা আতকে ওঠে সে কোথায়, এইভাবে তাকে কে বেঁধেছে। তার সাথে মাথাটা তীব্রভাবে ভনভন করে ঘুরতে এসে চিৎপটাং হয়ে ফের পড়ে গেল বিছানায়। ফ্রন্টাল অস্থি থেকে অক্সিপিথাল অস্থি পর্যন্ত পুরো মাথা ব্যথায় টনটন করছে, কিন্তু কেন? আহিরা কিছু সময় চোখ জোড়া বন্ধ রেখে আবারও খুলে নিজের দিকে তাকাতে আরেক দফা আতকে ওঠে। শরীরে বস্তু বলতে শুধুই একটা সবুজ রঙের চাদরের মতো কিছু একটা জড়ানো, যেটা দিয়ে তার শরীর সম্পূর্ণটাই পেঁচিয়ে রাখা। আহিরা বুঝলো না এইসব কি হচ্ছে। মস্তিষ্কের কার্যক্রিয়া সম্পূর্ণরূপে সচল হতেই তরাক চোখ মেলে আহিরার। সঙ্গে সঙ্গে তার স্মৃতির পাতায় উড়ন্ত ফানুসের মতো ভেসে ওঠে গত রাতে সমস্ত দৃশ্যপট। নাদিম কিভাবে তাকে জোর করে এই নিষিদ্ধ পল্লীতে নিয়ে এসেছে, তারপর তার সাথে একের পর এক নোংরা কাজ করে গেছে। তারপরে তখন নাদিম তাকে কি খাওয়ালো জোর করে, তারপর কি হয়েছে তার সাথে, এতটুকু অবধি এসে থেমে যায় পুরনো স্মৃতিপটের চিত্রপট। ব্যাস, তোরপার প্রারম্ভ হয়ে গেল অন্তঃকরণে। মন মস্তিষ্কের অন্তদন্তে দোটানায় পতিত হলো মনস্তত্ত্ব। আহিরা অসীম চেষ্টা করার পরেও কিছুতে মনে করতে পারল না এর পরের ঘটনা। উদ্ভ্রান্তের মতো অবিরাম ক্রন্দনে চোখের কুর্নিশ বেয়ে দরদর করে ঝরছে বাদ ধারা অশ্রুকণা। কিয়ানকে কি জবাব দেবে সে? সে তো কলঙ্কিত হয়ে গেছে। অনর্গল শব্দ করে কেঁদে ওঠে। এই কান্না যেন আহিরার আত্মা অব্দি কাঁদিয়ে তুলছে। আহিরার জানা নেই তার সাথে কি হয়েছে। তার জামা কাপড় নেই শরীরে, এর মানে তো এটাই দাঁড়ায় নাদিম তার সবকিছু শেষ করে দিয়েছে। সে বাঁচবে কিভাবে? কিয়ানকে কি জবাব দিবে? সে তো অপবিত্র হয়ে গেছে, এখন কি হবে? আহিরা কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলে ওঠে, না আল্লাহ, তুমি এটা করতে পারো না। আমার সাথে এটা তুমি করতে পারো না আল্লাহ। আমায় উঠিয়ে নাও। এই মুখ নিয়ে আমি আমার স্বামীর সামনে কিভাবে দাঁড়াবো? কোন পাপের শাস্তি দিলে তুমি আমায়? আমাকে মৃত্যু দিতে তাও মানতাম, কিন্তু এটা কি করলে তুমি আমার সাথে? সব শেষ করে দিলে। এতটা খারাপ আমি? বলতে বলতে শ্বাস আটকে গেছে আহিরার। কান্নার দাপটে কথা বেরোচ্ছে না। নিজেকে ছাড়ানোর চেষ্টায় হাতে পায়ের অবস্থা একদমই বেহাল। শুকিয়ে যাওয়া চামড়ার সাথে লেগে থাকা রক্তগুলো নড়াচড়ায় আবারও তাজা হয়ে উঠেছে, কিন্তু এই ব্যথা যেন আহিরার মনকে আজ ছুঁতে পারছে না। নিজের সতীত্ব এইভাবে পরপুরুষের কাছে হারিয়ে ফেলার থেকে কষ্টের কি হতে পারে? অপবিত্র নোংরা হয়ে গেছে সেই নিষিদ্ধ পল্লীতে থাকা বাকি মেয়েদের মতো সেও নোংরা হয়ে গেছে। হঠাৎই দরজায় তীব্র ধাক্কা শব্দ শুনতে পায়। খেয়ে খুব জোরে ধাক্কা দিচ্ছে দরজাটা যাতে খুলে যায়। আহিরা আরও ভয় পেল। আবার কোন ঝড় বইতে চলেছে তার উপর দিয়ে। তার মধ্যে হঠাৎ কেউ তার পাশে এসে শুয়ে পড়ে। আহিরা চিৎকার দিয়ে পাশ ফিরতে অর্ধনগ্ন নাদিমকে দেখতে পায়। আহিরা অন্ধকারের জন্য বুঝতে পারেনি সে ছাড়াও আরও কেউ রুমে আছে। নাদিম হুট করে আহিরা শরীরের উপর উঠে যায়, যেটা দেখে আহিরা কান্না করতে করতে নিজের উপর থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে, কিন্তু আহিরা অনুনয়গুলো যে নাদিমের শক্ত মনকে গলাতে সক্ষম হলো না। পাষাণের মতো তার যা মনে আসছে তাই করে যাচ্ছে। অপরদিকে দরজাটা এক পর্যায়ে ভেঙে
শব্দ করে নিচে পড়ে যেতে নাদিম সহ আহিরা অশ্রুসিক্ত চোখে দরজার দিকে তাকাতেই আহিরা কিয়ানকে দেখতে পায়। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো ফুঁসে উঠতে মনে হচ্ছে তার প্রতিটা রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে অগ্নির লালা, যেন এই উত্তপ্ত অগ্নিকণা এক্ষুনি ভস্ম করে দিবে সামনে থাকা সবকিছু। এদিকে নাদিম এমন একটা ভান করলো সে আর আহিরা কিয়ানের কাছে ধরা খেয়েছে। এদিকে আহিরা কিয়ানকে দেখে ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে সে, কিভাবে এই মুখ নিয়ে কিয়ানের সামনে দাঁড়াবে, আদৌ কি সে নিজেকে ক্ষমা করতে পারবে? এদিকে দরজা খোলা মাত্রই নাদিম আর আহিরাকে এমন অবস্থায় দেখে কিয়ানের যেন সারা দুনিয়া থমকে দাঁড়িয়েছে। হাঁটাচলার শক্তি ক্ষয় হয়ে গেছে সম্পূর্ণ। এতক্ষণে রাগগুলো ধুয়ে গিয়ে কেমন জানি বিস্ময় ছাড়া ঘিরে ধরেছে। শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। তার পিছে রিয়াও রয়েছে। সে এমন অবস্থা দেখে মোটেও অবাক হয় না, কারণ সবকিছু তার কথা মতোই হয়েছে। সে ধীরে ধীরে কিয়ানের পাশে এসে দাঁড়ায় আর এমন একটা ভান করে যেন সেও অবাক হয়ে গেছে এসব দেখে। নাদিম আহিরার উপর থেকে উঠে কিয়ানের কাছে গিয়ে আমতা আমতা করে বলতে থাকে, তো কিয়ান, আমার আসলে দেখ, আমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। তোমার ভয় এতদিন লুকিয়ে রেখেছিলাম। নাদিমের কথা শুনে আহিরা যেন আকাশ থেকে পড়ে। তার মধ্যে কথা বলার মতো সাহস নেই। কি বলবে সে? সবকিছু যে শেষ হয়ে গেছে। এত এত মিথ্যের প্রতিবাদ সে একা কি করে করবে? সবকিছুই তো তার বিরুদ্ধে। যে কেউ দেখলে আহিরাকে ভুল বুঝবে। আহিরার হাতের বাঁধনটা নাদিম খুলে দিয়েছে। সেদিকে আহিরার বিন্দুমাত্র খেয়াল নেই। তার দৃষ্টি সীমানায় কিয়ানের মুখশ্রীর দিকে। লোকটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তাকে না পেয়ে এই কি হাল করেছে নিজের। আহিরা চোখ বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এইসব থেকে নিজেকে বের করবে কিভাবে? সবকিছু যে কালো ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। আহিরা কাঁদতে কাঁদতে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি। এই লোকটা মিথ্যে বলেছে। আমি জানি না ওরা আমার সাথে কি করেছে, কিন্তু বিশ্বাস করুন, আমার এই আপনি ছাড়া আর কেউ নেই। কিয়ান ধীরে ধীরে আহিরার দিকে এগিয়ে আসে। আহিরাকে আসতে না দেখে রাহিলা চৌধুরী বেশ চিন্তায় পড়ে যায়, কারণ আহিরা কোনোদিনও এমনটা করে না। মাঝে মাঝে আহিরা বাহিরে যায় তাকে বলে, আবার সময় মতো চলেও আসে, কিন্তু কালকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে, তারপরেও আহিরার আসার নাম নেই। তাই বাধ্য হয়ে তিনি গার্ডদের আহিরাকে খুঁজতে পাঠান। তারপর রাহিলা চৌধুরী কিয়ানকে ফোন করে সবকিছু জানায়। কিয়ান ফোন হঠাৎই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছিল, তাই তাকে তার ফোনে পাওয়া যাচ্ছিল না। তাই কিয়ানের অফিসের লাইনে ফোন দিয়ে জানায় ইউসুফ চৌধুরী ব্যবসার কাজে বাইরে গিয়েছেন, 1 সপ্তাহ হলো, তিনি কালকে আসবে। সব মিলে রাহিলা চৌধুরী বাড়িতে নিশ্চিন্তে বসেও থাকতে পারছিলেন না। কিয়ান আহিরার কথা জানতে পারার পর ছুটে বাড়িতে চলে আসে। এরপর তাদের এলাকার প্রতিটা জায়গায় জায়গায় খুঁজে পরে না পেয়ে এলাকায় সব সিসিটিভি চেক করলে শেষবার আকিলার সাথে দেখতে পায়। কিয়ান বিশেষভাবে চেনে না আকিলাকে, কিন্তু আহিরা মাঝে মধ্যে আকিলার কথা বলতো। তাই দেরি না করে আহিরার কলেজ থেকে আকিলার বাসার ঠিকানা নেয়, তার বাসায় চলে যায়। আহিরাকে না পেয়ে কিয়ান যেন পাগল প্রায় হয়ে গেছে। আকিলার বাসায় যাওয়ার পর আকিলা যেটা বলে সেটা মুহূর্তে কিয়ানের মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভাইয়া, আহিরা নাদিম ভাইয়ের সঙ্গে চলে গেছে সেই সন্ধ্যায়। ওরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। প্রায় 5 মাস হতে চললো ওরা একই সাথেই আছে। এখন জানি না ও আর নাদিম ভাইয়া কোথায় আছে। আকিলার কথা শুনে কিয়ান নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আকিলার উপর আঘাত করতে চাইলে পাশে থাকা তার গার্ডরা তাকে সামলে নেয়। কিয়ান কিছু সময় পর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে আকিলার দিকে তাকিয়ে তীব্র রাগে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমার বউয়ের বান্ধবী আর একটা মেয়ে দেখে পার পেলি, নাহলে এখানে তোকে কবর দিতাম। তোর এই জপনার জায়গায় থাকতো না। তারপর সেখান থেকে কিয়ান চলে আসে। এদিকে আকিলা কিয়ানের হুমকিতে সে সহ তার গোটা পরিবার আতঙ্কের মধ্যে ছিল। কিয়ানের ক্ষমা সম্পর্কে মোটামুটি সবাই অবগত, তাই তাদের সাহস নেই কিয়ানের সাথে লাগতে যাওয়ার। এইসবের মাঝে কিয়ানের কাছে উপস্থিত হয় রিয়া। রিয়ার মুখে লেগেছে বিশ্বজয়ের হাসি, আর সেই মুহূর্তে রিয়াকে দেখে কিয়ানের রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। তেরে গিয়ে রিয়ার গলা চেপে ধরে তীব্রভাবে। রিয়ার চোখ উল্টে সাদা অংশ বের হয়েছিল শুধু। কিয়ান যে হঠাৎ আক্রমণ করে বসবে সেটা সে কুরুক্ষেত্রেও ভাবতে পারেনি। আশেপাশে থাকা গার্ডরা কিয়ানের হাত থেকে রিয়াকে ছাড়িয়ে নেয়। রিয়া শান্ত হওয়ার পর তার ফোনটা কিয়ানের দিকে এগিয়ে দিতে কিয়ানের চোখ আটকে গিয়েছে ফোনের স্ক্রিনে ভেসে থাকা আহিরাকে অচেনা এক পুরুষের সাথে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। ছবিটা দেখে মনে হচ্ছে তার মধ্যে গভীর কিছু চলছে। একের পর এক এমন আরো অনেকগুলো ছবি দেখায় রিয়া, যেগুলো দেখে কিয়ানের রাগ মুহূর্তে কোথায় যেন গায়েব হয়ে যায়। অজানা এক ভয়ে তাড়না জেঁকে বসেছে। হৃদস্পন্দন অতি দ্রুত বেগে ওঠানামা করছে। তার বক্ষপিঞ্জিরায় অসম্ভব রকমের জ্বালা করছে। কিছু সময় পর যেতে রিয়ার ফোনটা কিয়ানের রাগে শিকার হয়ে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, যেটা দেখে রিয়া প্রথমে একটু অবাক হয়, তারপর নিজেকে সামলে বলে ওঠে, বলেছিলাম না তোমার ওয়াইফ তোমার সাথে চিট করছে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করোনি। দেখো, এই ছবিগুলো তারই প্রমাণ। মাঝে মাঝে তোমার ওয়াইফ এসব নোংরা কাজ করে বেড়াতো তোমার আড়ালে, আর তুমি সেটা দেখেও না দেখার ভান করো। নাদিমের সাথে ওর সম্পর্ক আছে, আর সেটা কেমন সম্পর্ক খুব ভালো করেই বুঝতে পারছো। আর জানো,
তোমার বউ এখন কোথায়? নিষিদ্ধ পল্লীতে পরপুরুষের সাথে নষ্টামিতে মেতে আছে। বিশ্বাস হচ্ছে না তাই না? চলো আজকে তোমাকে প্রমাণ সহ দেখাবো। ভাবছো এইসব আমি কিভাবে জানি? নাদিম আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমার থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারিনি। সেদিনই বলে দিয়েছিল সবকিছু, কিন্তু তুমি তো সেদিন সবকিছু দেখার পরও আমাকেই দোষ দিলে। নাদিমের ফোনের লোকেশন ট্র্যাক করেছি, চলো ওইখানে যাই, তাহলেই দেখতে পাবে। তখন থেকে কিয়ানের মনের মধ্যে ঝড় শুরু হয়েছে। সেই ঝড়ের তাণ্ডবে তার ভিতরে সবকিছু উতাল পাতাল হচ্ছে, কিন্তু বলতে পারছে না কিছুই। সাথে বেড়ে চলেছে রাগের পরিমাণ। এখনও তার বিশ্বাস হচ্ছে না এইসব ছবিগুলো যে আসল। জীবনের প্রথম এসব নিষিদ্ধ পল্লীতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভিতরকার তোলপাড় ছটফট বাণীতে প্রকাশ করার মতো নয়। এরপর এখানে আসার ভিতরের দৃশ্য দেখার পর কিয়ান যেন ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। কিয়ান আহিরার অতি নিকটে এসে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। গলা অসম্ভব রকমের কাঁপছে তার। এত ভয়ঙ্কর অনুভূতি কিয়ানের আগে কোনোদিনও হয়নি। এমন লাগছে কেন? ভালোবাসার মানুষটাকে অন্য কারো পাশে এমন অবস্থায় দেখে হয়তো তাই। কোনো পুরুষই পারবে না তার শখের নারীর সাথে অন্য কাউকে এরকম অবস্থায় মেনে নিতে। সেখানে সে তো স্বচক্ষে দেখছে সবকিছু। তার ভিতর যে ঝড়ো হাওয়া চলছে সেটা বোঝার সাধ্য কারোরই নেই। সময়ের নিঃশব্দ পরিক্রমায় কিয়ান ও আহিরার মাঝের অদৃশ্য সুতোটি যেন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে, ঠিক সে কাল রাত্রির মতো, যার না আছে কোনো আলো আর না আছে কোনো উষ্ণতা। তারা দুজন পাশাপাশি থেকেও যেন পৃথক দুই নক্ষত্রপুঞ্জে বন্দী। একদিন যে হাসির অনুরণে ঘর ভরে উঠত, এখন সেখানে নেমে এসেছে এক অস্ফুট নৈশব্দ। আহিরা নিশ্চুপ হয়ে গেছে। সেদিনের পর কথা বলতে ইচ্ছে করে না তার, কারোর সাথে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। নিজের এই কলঙ্কিত শরীর নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে না। সে বোঝে তার কারণে কিয়ান যে কষ্ট পাচ্ছে। লোকটা কিছু বলে না, তবে কিয়ানের বিষণ্ণতায় ভরা নেত্রজোড়া আহিরাকে আরো বেশি অপরাধ বোধে ধুকে ধুকে খায়। কিয়ান থেকে সেদিনের পর এই ব্যাপারে একটা প্রশ্ন করেনি, আর না কোনো কথা বলেছে। কেটে গেছে এক সপ্তাহেরও বেশি। আহিরা নিজেই জানে না সে কিসের বাহানায় কথা বলবে কিয়ানের সাথে। সেদিন তার হুঁশ না থাকা অবস্থায় নাদিম তার সাথে কিরকম জঘন্য কাজ করেছে। ধীরে ধীরে চাপা তিক্ততায় পরিণত হয়ে দুজনের মাঝে গড়ে তুলেছে এক অদৃশ্য দেয়াল, যা কেউ বানাতে চায়নি, কিন্তু যা ভাঙার শক্তিও কারণেই। আহিরা অনুভব করে কিয়ানের দৃষ্টি আর আগের মতো তার দিকে আটকে থাকে না। কোথাও এক অনুচ্চারিত দূরত্ব। কিয়ানের এমন নিশ্চুপ থাকাটা আহিরার বুকে নিঃশব্দ ছুরির মতো বিধে। আর কিয়ান সে নিজেই দোটানার তীক্ষ্ণ নখরে ক্ষতবিক্ষত। সে জানে আহিরা তার নিজের, তারই নিঃশ্বাস, তারই সব, কিন্তু ভুল কোথাও একটা গিয়ে সে আটকে আছে। ভিতর থেকে কিছু একটা তাকে ভেঙে চুরমার করে দিয়েছে। কুয়াশা তার বিচার শক্তিকে আবদ্ধ করে রেখেছে। কিয়ানের অন্তর জুড়ে চলছে অদ্ভুত এক অস্থির পাল্লাছলা ভালোবাসা তাকে টেনে ধরে, আর সন্দেহ তাকে ছিন্ন ভিন্ন করে। তারা দুইজন একই ছাদের নিচে, তবু দুই আকাশের নিচে। ভালোবাসা এখনও তেমনটাই আছে যেমনটা সে আগে বাসত, কিন্তু দুই হৃদয়ের মাঝে জমে ওঠা শব্দহীন দেয়াল এক অমোঘ সত্য ঘোষণা করে। দূরত্ব কখনো চিৎকার করে আসে না, সে আসে নিঃশব্দে, ধীরে ধীরে, অদৃশ্য যন্ত্রণার মতো। বহুদিন পর আহিরা নিজের রুমের বাহিরে পা রেখেছে। নিচে লিভিং রুমে আসতে রিয়ার সাথে সাক্ষাৎ হয়ে যায়, যে কিনা রাহেলা চৌধুরীর সাথে বসে আছে। রাহেলা চৌধুরী আহিরার সাথে তেমন কথা বলেন না। আহিরা বোঝে রাহেলা চৌধুরীর এই রাগের কারণ, কিন্তু সে কি উত্তর দিবে? তার কাছে এসবের কোনো উত্তর নেই। মন তো চায় এখনই এই দুনিয়ার মায়া ত্যাগ করে কলঙ্ক থেকে নিজেকে মুক্ত করে দিতে। রিয়া আহিরাকে দেখে তেমন একটা খুশি হয়নি, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সে এখনো ভেবে পায় না কিয়ান এখনো এই মেয়েকে কেন বের করে দেয়নি, এখনো কেন এই মেয়েকে নিজের জীবনে রেখে, সেটা সে বুঝতে পারছে না। রাহেলা চৌধুরী কানে প্রতিদিন সে বিষ ঢালে, তাতেও কাজ দেয় না। রাহেলা চৌধুরী শুধুমাত্র আহিরার উপর রাগ জমে আছে, এছাড়া আর কিছুই নয়। সেটাও সে উপরে উপরে দেখায়, ভেতর থেকে এখনো সে আগের মতোই আহিরাকে ভালোবাসে। এইসব দেখে রিয়া অতিষ্ঠ হয়ে পড়েছে। কি এমন করবে সে যে আহিরাকে এই বাড়ির প্রতিটা মানুষ ঘৃণা করবে? আহিরা ধীর পায়ে রাহেলা চৌধুরীর কাছে এগিয়ে যায়। রাহেলা চৌধুরী কঠোরতা বজায় রেখে বসে আছে। আহিরার নেত্রকোণে অশ্রুদানা এসে হানা দিয়েছে। সে নিজেকে কোনো রকম সামনে কাঁপা কাঁপা স্বরে বলে, মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি সত্যি বলছি, আমি আপনার ছেলেকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। আপনার ছেলে ছাড়া আমার এই এক জীবনে আর কেউ নেই। ওইসব ওই ছেলেটা করেছে যাতে আমাকে আপনারা সবাই ভুল বোঝেন, কিন্তু বিশ্বাস করুন ওই ছেলের সাথে আমার কিছুই নেই। বলতে বলতে আহিরা শব্দ করে ফুপিয়ে ওঠে। আরো কিছু বলতে চেয়েছে, কিন্তু গলায় শব্দগুলো কেমন জানি আটকে আছে। চাইলেও আর কোনো শব্দ বের হচ্ছে না। রিয়া বিরক্তি নিয়ে বলে, হয়েছে, আর কত মিথ্যা বলবে আহিরা? সবাই সব কিছু দেখেছি, তারপরে তো মিথ্যা কিভাবে বলো? আহিরা অশ্রুসিক্ত নেত্রজোড়া রিয়ার দিকে তাক করে, কিছু বলার ভাষা নেই। কারণ আহিরা নিজেই জানে আসলে নাদিম তার সাথে কি করেছে আর কি এমন দেখিয়েছে সবাইকে, কিন্তু তার যতটুকু মনে আছে আর সে যা দেখে সেটা নিজে ভাবলেই তো মরে যেতে ইচ্ছা করে। রাহেলা চৌধুরী আহিরার দিকে না থেকে রিয়াকে কাট কাট গলায় বলে,
রিয়া, তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না। যত যাই হোক, ও চৌধুরী বাড়ির বউ এবং আমার ছেলের বউ, তাই আমার সামনে ওকে এইভাবে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। রাহেলা চৌধুরীর কথায় রিয়া অবাক না হয়ে পারে না। এত কিছুর পরই আহিরার প্রতি এত ভালোবাসা, কিন্তু কিভাবে? রিয়া যেন ফেপে উঠল রাগে, কিন্তু সেটা প্রকাশ করতে পারল না। শুধু অগ্নি চোখে আহিরার দিকে তাকিয়ে রয়। ব্যস্তময় বিকেল, চারিদিকে কমলা রঙের আলোয় মুখরিত হয়ে আছে। কাকপক্ষীরা নিজেদের নিরে ফিরে যাচ্ছে। কাছের থাই গ্লাস পেরিয়ে সারা কেবিনে বিকেলের কমলা রঙের আলো এসে পড়ছে। কিয়ান ব্যস্ত ভঙ্গিতে ল্যাপটপে কিছু একটা টাইপ করছে। তখনই কেউ কেবিনের দরজায় নক করলে কিয়ান ভেতরে আসার অনুমতি দিতে রিয়া হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে ভেতরে প্রবেশ করে। কিয়ান এই সময় রিয়াকে দেখে বিরক্ত হয়ে যায়। রিয়ার দিকে ফিরেও তাকায় না সে একবারের জন্য। রিয়া কিয়ানের সামনে চেয়ারে বসে পড়ে, তারপর হাসি মুখে জিজ্ঞাসা করে, কেমন লাগছে আমাকে কিয়ান? দেখো, তোমার পছন্দ মতো সেজেছি। কিয়ান, কিছু একটা বলো, আমাকে কেমন লাগছে বলো না। কিয়ানের রাগ লাগলো বেশ, তাই রিয়ার দিকে না তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে দাঁত খিচিয়ে বলে। পিচ্ছের মতো লাগছে, এর থেকেও জঘন্য। কিয়ানের এমন কথা শুনে রিয়া বেশ কষ্ট পায়। সে আজ এত সেজেছে শুধুমাত্র কিয়ানের জন্য, কিন্তু কিয়ান তার দিকে ফিরেও তাকাচ্ছে না। বুঝলো সে যাই চেয়েছে তা এখনো হয়নি। রিয়া ভেজা গলায় বলে, ওই নষ্টা মেয়ের জন্য তুমি এমনটা করছো? ওই মেয়ে একটা নষ্টা, চরিত্রহীন, কত পুরুষের সাথে শুয়েছে তার শেষ নেই। এত কিছুর পরও তুমি ওকে নিজের জীবনে রাখছো? কিয়ানের যেন রিয়ার বাক্যগুলো সহ্য হলো না। হাতে থাকা ল্যাপটপটা টেবিলের উপর ছুঁড়ে মেরে তীব্র রাগে সাথে উঠে রিয়ার গলা তীব্র জোরে চেপে ধরে রাগে হিসিস করে বলে, নষ্ট হোক বা বেশ্যা, ওকে আমার চাই। তুই বলার কে? আমার জীবনে কে থাকবে আর না থাকবে? ওকে আমার চাই, মানে মৃত্যুর আগ অব্দি চাই। সেটা যেমন ভাবেই হোক। নষ্ট তো তুই। যখন পারিস তখন শরীর এলিয়ে দিস। এখন যদি বলি তুই তো এখন এলিয়ে দিবি। তাকে নিচের দিক দেখ, তারপর অন্য কারো দিকে আঙুল তুলবি। বলেই তীব্র জোরে রিয়াকে ছিটকে সরিয়ে দেয়। রিয়া খুব করে কেসে ওঠে। আর একটু হলে মরে যেত হয়তো। কিয়ান নিজের রাগটাকে দমিয়ে রাখার চেষ্টা চালায়। রিয়া কিছু সময় ধরে বড় বড় শ্বাস নিয়ে আবারও বলে ওঠে, দিব এলিয়ে, কারণ আমি তোমাকে ভালোবাসি কিয়ান। বোঝো এই ভালোবাসা কতটা চাই? একটা বারো জানতে চেয়েছো? তোমাকে পাওয়ার তাড়নায় বেহায়া হয়েছি। এর থেকেও যদি নিম্নমানের হতে হয় তাহলে সেটাও হব। তুমি তো ওই নষ্টা মেয়ের সাথে কথা বলো না, ওর কাছে যাও না, তাহলে ওকে বের করে দাও না কেন তোমার জীবন থেকে? কিয়ান নিজের রাগটাকে দমাতে চেয়েছিল, কিন্তু রিয়ার হয়তো সেটা পছন্দ হয়নি। কিয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে রিয়ার গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের বেগ এতটাই ছিল যে রিয়া মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গিয়েছে। তার সারা দুনিয়া ঘুরছে মনে হচ্ছে। গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম। কিয়ান পাশে থাকা টেবিলে তীব্র জোরে লাথি মেরে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি ওর কাছে যাই বা না যাই, ওকে কাছে টানি বা না টানি, আমার যা ইচ্ছা তাই করব। কিন্তু তুই বলার কে? ও আমার জীবনে থাকবে কিনা ওটাও আমার ইচ্ছে। ফার্দার তোর এই বেশ্যা মুখ যদি আমাকে দেখিয়েছিস, তাহলে আল্লাহর কসম তোকে জানে মেরে দেব। রিয়া আর কিছু বলতে পারল না। তার আগে কিয়ান সিকিউরিটি গার্ড ডেকে রিয়াকে সেখান থেকে বের করে দিতে বলে। আর গার্ডরা কিয়ানের কথা মতো রিয়াকে সেখান থেকে জোর করে বের করে আনে। বাইরে আসার পর রিয়া নিজের গাড়িতে বসে শব্দ করে কেঁদে ওঠে। তার কান্নার শব্দ গাড়ির চার দেয়ালে বেজে উঠছে। তার এই বুকচেরা কষ্টের সমাপ্তি কি হবে না? হায়, ভালোবাসা এত কষ্টদায়ক কেন? একতরফা ভালোবাসায় এত বেদনা কেন? ভাগ্যে কেন তার আর কিয়ানের মিলন নেই? কেন এটা একতরফা হলো? রিয়া অনেকক্ষণ কাঁদলো। কত সময় ধরে কাঁদলো জানা নেই তার। রিয়া নিজের ফোনটা বের করে নাদিমকে ফোন করলো। এই মানুষটাই পারে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে। নাদিম ফোন তোলার পর রিয়া নিঃশব্দে কতক্ষণ কাঁদলো জানে না। অপর পাশের নাদিম শুধুই নীরব শ্রোতার মতো শুনে গেল রিয়ার আর্তনাদগুলো। রিয়া নিজেকে সামলে বলে ওঠে, নাদিম, আমি আহিরাকে মেরে ফেলবো, তুই আমাকে সাহায্য করবি তো? জানি কিয়ান আমার উপর হাত তুলেছে, কিন্তু ওটার ব্যথা আমাকে কাঁদায়নি, কাঁদিয়েছে আহিরার প্রতি কিয়ানের ভালোবাসা। আচ্ছা, মানুষ তো রাস্তার কুকুরকে দেখলেও মায়া হয়, কিন্তু আমি তো সেখানে মানুষ। তাহলে কিয়ানের কেন আমার প্রতি মায়া হয় না? আমি কি এতটাই খারাপ? নাদিম কিছু বলল না এই ব্যাপারে, শুধু একটা কথাই বলল, আহিরা তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে যাবে। তোর সব কষ্ট আমি মুছে দেব। আহিরাকে মরতেই হবে। রাতের কালো অন্ধকার গড়িয়ে ধরণীতে নতুন দিনের সূচনা হয়েছে। সূর্যের কিরণ জানালা ভেদ করে সারা ঘরে ছায়ার মতো ছড়িয়ে পড়েছে। আশেপাশে থেকে পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। আহিরার ঘুম ভেঙেছে আরো অনেক আগে। পাশ ফিরে তাকাতেই খালি পায় জায়গাটা। প্রায় প্রতিদিনই পায় এমনটা। আহিরার কান্না চলে আসলো। সে কি করবে? তার জীবনে সবকিছু তছনছ হয়ে গেছে সেই রাতেই। বুক ফেটে হাহাকার করছে। আহিরার এইসব আর ভালো লাগছে না। সে কি করে বোঝাবে সে নির্দোষ, বা সে ইচ্ছে করে কিছুই করেনি?
এমনকি এটাই তো জানে না সে তার সাথে নাদিম আসলে কি করেছে। ভাবতে ভাবতে আহিরা বিছানা ছেড়ে উঠে পড়ে। এমনভাবে আর থাকা যায় না। কষ্ট কি তার হচ্ছে না? সে তো সত্যি কিয়ানকে ভালোবাসে, আর এই মানুষটা ছাড়া অন্য কাউকে তার হৃদয়ে জায়গা দেয়নি। তারপরও অবিশ্বাসের এই বেড়া জালে তার সুন্দর সাজানো সংসারটা নড়ে উঠেছে। আহিরা ফ্রেশ হয়ে নিচে নামতে ইউসুফ চৌধুরীকে দেখতে পায়। ইউসুফ চৌধুরী বেশ কয়েকদিন ধরে অসুস্থ। হঠাৎ করে ইউসুফ চৌধুরী অসুস্থ হয়ে পড়েছে। ইউসুফ চৌধুরী বুকে হাত দিয়ে বসে আছেন। তার মুখোদয় দেখে মনে হচ্ছে বুকের ব্যথাটা হয়তো বেড়েছে। আহিরা তাড়াতাড়ি করে নেমে ইউসুফ চৌধুরীর কাছে ছুটে যায়, তড়িঘড়ি করে জিজ্ঞাসা করে। কি হয়েছে বাবা? বুকে বেশি ব্যথা করছে? ইউসুফ চৌধুরী কোনো রকমে বুকে হাত দিয়ে বলে। হালকা ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। আহিরা মানল না ইউসুফ চৌধুরীর কথা। ইউসুফ চৌধুরীর মুখে চোখে ব্যথার ছাপ স্পষ্ট। আহিরা কয়েকবার রাহিলা চৌধুরী আর কিয়ানকে ডাকলো, সব ভুলে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেল না। ইউসুফ চৌধুরী কোনো রকমে আবারও বলে। ওরা বাড়িতে নেই, নানু বাড়িতে গিয়েছে রাতে। আহিরা আর কিছু বলল না। তাকে একটা বার তো জানাতে পারতো, তাই না? আহিরা এই মুহূর্তে সব ছেড়ে ফেলল। সে ইউসুফ চৌধুরীকে বসতে বলে তাদের রুমে গেল মেডিসিনের জন্য। এদিকে ইউসুফ চৌধুরীর বুকে ব্যথা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। আহিরা মাঝে মাঝে ইউসুফ চৌধুরীকে মেডিসিন খাওয়ায়, তাই সেটাই দ্রুত নিয়ে আসে আর পানি এগিয়ে দিয়ে খেতে বলে। ইউসুফ চৌধুরী মেডিসিন নেওয়ার কিছু সময় পর হঠাৎ করে ব্যথায় কুকুরিয়ে ওঠে। অস্বাভাবিকভাবে তার বুকের ব্যথা আগের থেকেও বেশি বেড়ে চলেছে। আহিরা এবার সত্যি ভয় পেয়ে যায়। সে কি করবে এখন? কিয়ান নেই বাড়িতে, তার উপর রাহিলা চৌধুরীও নেই। আহিরা চিৎকার করে বাইরে থাকা গার্ডকে ডাকে। গার্ডরা আসার পর আহিরা তাড়াতাড়ি করে গাড়ি বের করতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরোনোর জন্য। গার্ডের সাহায্যে ইউসুফ চৌধুরীকে নিয়ে আহিরা হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। গাড়ি ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভারটা নতুন। আহিরা জানে না এই লোক কবে থেকে কাজ করছে, কিন্তু এখন এইসব বাদ দিয়ে সে এখন ইউসুফ চৌধুরীকে নিয়ে চিন্তিত। আহিরা ইউসুফ চৌধুরীর বুকে মালিশ করে দিচ্ছে যাতে কষ্টটা কম হয়, কিন্তু এতেও যেন কিছু হলো না, বরং অবস্থা আরো খারাপ হতে লাগলো। হাসপাতালের শীতল করিডোরে দাঁড়িয়ে আহিরা অনেক সময় ধরে এইভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে, ইউসুফ চৌধুরীর জ্ঞান ফেরার অপেক্ষায়। রাহেলা চৌধুরী বা কিয়ান কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। ফোন করার পরও দুজনার ফোন তোলার হদিস নেই। আহিরা ক্লান্ত হয়ে আর ফোন দেয়নি। এই সময়টাতে সবার থাকার কথা ছিল, কিন্তু এখন পাশে কেউ নেই, কিয়ানও না। যে কিয়ান একসময় আহিরার ক্ষুদ্রতম শ্বাসে উদ্বিগ্ন হতো, সে এখন দূরবর্তী নক্ষত্রের মতো অধরা অচেনা শীতল মানবে পরিণত হয়েছে। ভুল বোঝাবুঝির কুয়াশা তাদের মাঝে এমন এক প্রাচীর তুলে দিয়েছে যাকে স্পর্শ করলেই আহিরার ভিতর থেকে রক্তক্ষরণের মতো যন্ত্রণা বেরিয়ে আসে। আহিরা চেয়েও পারে না মুখ তুলে কিয়ানের দিকে তাকাতে, তার নিজেরই বড্ড কষ্ট হয়। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত। এই যন্ত্রণা থেকে মুক্তি পথ খুঁজছে আহিরা। হাসপাতালের বায়ুতে ভারী অক্সিজেন, ওষুধের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। হঠাৎ একটা নার্স বাহিরে আসার আহিরা সাথে সাথে দাঁড়াতেই সে বলে, ভেতরে যান, পেশেন্ট কথা বলতে চাইছে আপনার সাথে। নার্সের কথা শুনে আহিরা খুশি হলো। তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ মাত্রই ইউসুফ চৌধুরীর ফ্যাকাশে মুখখানি দেখতে পেল। কয়েক ঘন্টায় হাসি খুশি মানুষটার কি হাল হয়েছে। আহিরা স্ট্রেচারে শুয়ে থাকে ইউসুফ চৌধুরীর কাছে এগিয়ে যার ভেজা কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন তো বাবা? কোনো সমস্যা হচ্ছে? আমায় বলুন। ইউসুফ চৌধুরী কোনো রকমে হালকা হাসার চেষ্টা করে বলে, আমি ঠিক আছি মা, তুমি এক কাজ করো, ডক্টরের সাথে কথা বলে আমাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হসপিটালে থাকা আমার দ্বারা সম্ভব নয়। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ফোন করে ডক্টরের বাড়িতে যা যা করতে বলিও তাহলেই হবে। তোমার নানি শাশুড়ি অসুস্থ অনেক দিন, তাই কিয়ান আর রাহেলা ফিরতে দেরি হতে পারে। আহিরা নীরবে ইউসুফ চৌধুরীর কথা শুনল। এরপর ইউসুফ চৌধুরীকে আরাম করতে বলে কেবিন থেকে বের হয়ে আসলো। এরপর সোজা ডক্টরের চেম্বারে গেল। আহিরা ডক্টরের সাথে কথা বলার মাধ্যমে ইউসুফ চৌধুরীকে বাড়িতে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করলো। হসপিটালে তার সাথে একটা গার্ডও আছে। এখানে আসার পর বাড়ির গার্ডকে এখানে আসতে বলেছে। গার্ডের সাহায্যে ইউসুফ চৌধুরীকে গাড়িতে বসিয়ে দিয়েছে, নিজেও ইউসুফ চৌধুরীর পাশে বসে পড়ে। মানুষটা বেশ কষ্ট হচ্ছে, আহিরা জিনিসটা বুঝতে পারছে। এই মুহূর্তে কিছু করার নেই, কিছুটা পথ এভাবেই যেতে হবে। গাড়ি ছুটছে আপন গতিতে। আহিরা বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে গাড়ির ড্রাইভারের হাবভাব ভালো না, কিন্তু সেই ব্যাপারে তেমন একটা ভাবলো না, কারণ নতুন কাজে যুক্ত হয়েছে, তাই হয়তো অস্বস্তি হচ্ছে এই বলে কাটিয়ে দেয়। কিন্তু সময়ের সাথে আহিরা লক্ষ্য করলো তাদের গাড়িটা বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়েছে। রাস্তাটা অন্য রাস্তাটার থেকে আলাদা, বলতে গেলে 2-4টা প্রাইভেট ছাড়া কোনো বাস কিংবা রিক্সা মোটরসাইকেলের দেখা নেই। আহিরার মনে সন্দেহ আরো প্রখর হয়ে ওঠে। তার কেমন জানি এখন সুবিধার মনে হচ্ছে না। তার উপর আসার সময় এই লোকটা বারবার ইউসুফ চৌধুরীকে অ্যাম্বুলেন্সে আনতে চাচ্ছিল আর তাকে বলছিল তার সাথে গাড়িতে করে যেতে। একবার দুবার না, প্রায় 10 বারের বেশি বলছিল এই একই কথা, কিন্তু আহিরা রাজি হয়নি একদমই। আহিরা ড্রাইভারের উদ্দেশ্যে বলে, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? আর এই রাস্তা দিয়ে কি বাড়িতে যাওয়া যায়?
ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আহিরা আবারও প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর দিল না। এবার আহিরার ভয় হতে লাগলো। একে ইউসুফ চৌধুরী অসুস্থ, তার উপর যদি কোনো বিপদ আপদ হয় সে সামলাবে কি করে? এসব ভাবতে ভাবতে হঠাৎ আহিরা লক্ষ্য করলো ড্রাইভার তার সিট বেল্ট খুলছে। আহিরা ভ্রুযুগল আরও কুচকি এলো। সে এবার একটু জোরে রাগী গলায় বলে, আপনি গাড়ি থামান। আমি বলছি কি গাড়িটা থামান, আপনাকে ড্রাইভ করতে হবে না। লোকটা এবারও নিরুত্তর। হঠাৎই আহিরা সামনে তাকাতে দেখতে পায় সামনে দিয়ে বড় ট্রাক আসছে। একটা হলেও হতো, বড় বড় দুইটা ট্রাক। তাদের গাড়িটা অনেকক্ষণ আগে ফ্লাইওভারের উপর উঠে গিয়েছে। আহিরা বুঝতে পারলো না ফ্লাইওভারের উপর দিয়ে এইভাবে অনিয়ম করে গাড়ি আসলো কিভাবে। আহিরা এবার ভয়ে চিৎকার দিয়ে বলে, গাড়ি থামান বলছি, থামান গাড়ি। লোকটা যেন কথা শুনলো না। এদিকে ইউসুফ চৌধুরী চোখ লেগে এসেছিল, কিন্তু আহিরার চিৎকার শুনে তারও ঘুমের ঘোরটা কেটে গেছে। সে কিছু জিজ্ঞাসা করতে নিবে, তারও চোখ যায় দূর থেকে আসা দ্রুত বেগে ছুটে আসা ট্রাক দুটির দিকে। এমন একটা অবস্থা দেখে তাদের গাড়িটা ট্রাক দুটোর পাশ কাটিয়ে কোনো রকমে চলে যাবে সেটাও সম্ভব নয়। সব দিক থেকে রাস্তা বন্ধ। আহিরার চক্ষুদয়ে ভয় স্পষ্ট ফুটে উঠেছে, সাথে ইউসুফ চৌধুরীর চোখেও একই রকম ভয়। হঠাৎ করে ড্রাইভারটা চলন্ত গাড়ির দরজাটা খুলে সেখান থেকে গাড়ি চলন্ত অবস্থায় লাফ দিয়ে দেয়। আহিরা সহ ইউসুফ চৌধুরী চিৎকার দিয়ে ওঠে। আহিরা আটকে থাকা অস্ত্রগুলো এখন গাল গড়িয়ে পড়ছে। মৃত্যু তার এক কদম চোখের সামনে। কি করবে বুঝতে পারছে না। আহিরা হাত চালিয়ে গাড়ির দরজাটা খুলে ইউসুফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বাবা একটু কষ্ট করে আপনি এখান থেকে বেরোন। আপনি বেরোন বাবা, আপনার শরীর খারাপ। এই মুহূর্তে এটা না করলে আপনি মারা পড়বেন। ইউসুফ চৌধুরী কি বলবেন? দুই সাইডের গাড়ির দরজা খোলা, গাড়ি এঁকে বেঁকে চলছে, ড্রাইভার নেই। আহিরা কেঁদে নিচ্ছে, এটাই হয়তো তার শেষ কান্না। আহিরা বারবার ইউসুফ চৌধুরীকে লাফ দিতে বলছে, কিন্তু ইউসুফ চৌধুরীর কি হয়েছে জানা নেই। এদিকে হঠাৎ করে দুটো ট্রাক এসে তাদের গাড়িটা উড়িয়ে দেয়। বিকট শব্দ করে গাড়িটা ছিটকে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই সাথে রাস্তায় একাধারে রক্তাক্ত আহিরার নিথর দেহটা পড়ে আছে। গাড়ি থেকে ইউসুফ চৌধুরী তাকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলেছে, আর নিজে সে গাড়িতে রয়ে গেছে। আহিরার শরীরের অনেক অংশই কেটে গিয়ে রাস্তার একাধারে ভাঙা কাচের উপর পড়ে আছে, আর গাড়িটা সোজা ফ্লাইওভারের নিচে পড়ে গেছে। ফ্লাইওভারের নিচে থাকা মানুষজন জড়ো হয়েছে। ওপর জায়গায় শুধুই আহিরার রক্তাক্ত দেহটা পড়ে আছে। জ্ঞান হারিয়েছে নাকি মরে গেছে বোঝার উপায় নেই। হসপিটালের করিডোরে ভিড় জমেছে, চারিদিকে অনেক মানুষজন জড়ো হয়েছে। তার মধ্যে এক সাইডে আসে রাহিলা চৌধুরী একাধারে কান্না করছে। সকাল 7:52। চারিদিকে প্রেস মিডিয়ার লোকজন বাহিরে ভিড় জমিয়েছে। বাংলাদেশের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন ইউসুফ চৌধুরী। তার হঠাৎ এমন আকস্মিক ঘটনায় সবাই বেশ অবাক, সাথে উতলা এটা জানার জন্যে যে সে এখন কেমন আছে। কিয়ানের বিধ্বস্ত অবস্থা, সব দিক থেকে সে অস্থির। আহিরার কোনো খোঁজ নেই। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তারপরেও আহিরার কোনো খবর নেই। একদিকে বাবা আর একদিকে আহিরা। কিয়ান কি করবে বুঝে উঠতে পারছে না, কান্নাও করতে পারছে না। রাহিলা চৌধুরী কান্না করতে করতে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে। স্বামীর এই অবস্থা মেনে নিতে পারছেন না। ডাক্তার এখনো কিছু বলেনি। সেই কখন অপারেশনের জন্য ঢুকেছে, এখনো বের হওয়ার নাম নেই। কিয়ানের সারা মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আহিরার নিখোঁজ হওয়ার ব্যাপারটা তাকে আরো অস্থির করে তুলছে। কোন দিকে যাবে বুঝতে পারছে না। কিয়ানের গার্ডরা ঢাকার প্রতিটা হসপিটালে তল্লাশি করেছে আহিরার খোঁজে। কিছু সময় পেরোতে কেবিন থেকে ডাক্তার বের হতে কিয়ান সহ রাহিলা চৌধুরী এগিয়ে গিয়ে অস্থির কণ্ঠস্বরে জিজ্ঞাসা করে ওঠে, বাবা কেমন আছে ডক্টর? ডক্টর একবার রাহিলা চৌধুরীর দিকে তাকালেন, তারপর তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, এখন যা বলবো সেটা শোনার জন্য প্রস্তুত হন। সরি, আমরা ইউসুফ চৌধুরীকে বাঁচাতে পারিনি। ওনাকে এখানে আনার আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি, কারণ মাঝে মাঝে মিরাক্কেল হয়। কিন্তু আমাদের হাতে কিছুই নেই। ওনার শরীরে এক ধরনের ড্রাগও পাওয়া গেছে, যার কারণে ওনার হার্ট চলাচল আরও আগেই বন্ধ হয়ে গেছে। এমন ড্রাগ সচরাচর পাওয়া যায়। এটার চিকিৎসা সঠিক সময়ের মধ্যে না করালে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আর ওনার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। সব মিলিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, কিন্তু আমাদের হাতে কিছুই নেই। ডাক্তারের সম্পূর্ণ কথা শেষ করার আগে রাহেলা চৌধুরী জ্ঞান হারিয়ে কিয়ানের গায়ে ঢলে পড়েছে। এত বড় সত্য তিনি মেনে নিতে পারেনি। কিয়ান যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কেমন জানি ভুলে বসেছে। যেটা শুনলো এটা এখনো কানে বাজছে। নিজের কঠিন ব্যক্তিত্ব আর ধরে রাখা সম্ভব হলো না তার। অশ্রু ফোঁটা তার অক্ষিদয়ের কার্নিশ বেয়ে পড়ল। ছেলে হয়ে বাবার মৃত্যু সংবাদটা পাওয়া অনেক ভয়ানক। কোনো সন্তানই বাবা মার বা নিজের প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারে না, কিয়ানও পারল না। মুহূর্তের মধ্যে তার জীবনটা কেমন জানি ওলটপালট হয়ে গেছে। দীর্ঘ 2 দিন পর আহিরার সন্ধান পেয়ে ছুটে এসেছে কিয়ান। এই 2 দিনে তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছে। ইউসুফ চৌধুরীর জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়েছে আরও আগেই। বাড়ির অবস্থা ভালো না। রাহেলা চৌধুরী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। স্বামীর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারেনি।
তার উপর আহিরা নিখোঁজ হওয়া, সব মিলে চৌধুরী বাড়ির অবস্থা একদমই ভালো নেই। আর কিয়ান তার দিকে তাকানো দায় হয়ে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, দাড়িগুলো বড় হয়েছে বেশ। কাটে না কতদিন, নির্ঘুম রাত জেগে কেটেছে তার প্রিয় দিনগুলো। আর ইউসুফ চৌধুরীর মৃত্যু যেন আরও ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে তাকে। ছোট একটা বেসরকারি হসপিটালের সামনে গাড়ি থামতে কিয়ান অস্থির হয়ে হসপিটালের ভেতরে ছুটে চলে যায়। চোখে মুখে তার আতঙ্কের ছাপ স্পষ্ট। ভিতরে থাকা ভয় তাকে এই 2 দিনে কুরে কুরে মেরেছে। কত জায়গায় খুঁজেছে, কিন্তু আহিরার কোনো হদিস না পেয়ে কিয়ান যেন আরও পাগলপ্রায় হয়ে গিয়েছিল। সকালে গার্ডের থেকে আহিরার ঠিকানা পেতে ড্যামরা এলাকায় ছুটে এসেছে। কিয়ান নার্সের থেকে কেবিন নাম্বার জেনে অস্থির পায়ে ছুটে চলেছে। কেবিনের সামনে আসতে কিয়ানের চলন্ত পা দুটো থমকে যায়। হঠাৎ ভিতরে থাকা কথা শব্দগুলো তার কর্ণকুহরে আসতে, ভেতর থেকে নাদিমের স্বর ভেসে আসছে। তাড়াতাড়ি সুস্থ হও, এরপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। ইউসুফ চৌধুরীকে মেরে ফেলে তুমি যে কি উপকার করেছো কি আর বলবো। এরপর আমরা দূরে গিয়ে সুখে বসবাস করব, আর কিয়ানও জানতে পারবে না কিছুই। বলেই জ্ঞানহীনভাবে শুয়ে থাকা আহিরার ব্যান্ডেজ করা হাতে শব্দ করে চুম্বন করে নাদিম। যে দৃশ্য দেখে মুহূর্তে কিয়ানের চোখে সাদা অংশ লাল রঙে রঞ্জিত হয়ে ওঠে। বিকট শব্দ করে কেবিনের ভিতর প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে নাদিমের উপর আঘাত করে। একের পর আঘাত করেই যাচ্ছে। ভিতরে থাকা ক্ষোভ যেন বেড়েই চলেছে কিয়ানের। তার সাথে আরশা গার্ডরা কিয়ানকে ধরার চেষ্টা করছে, কিন্তু কিয়ানের শরীরে যেন দানবীয় শক্তি ভর করেছে। নাদিমের অবস্থা একদমই করুণ। এর আগের বার সেদিন কিয়ানের কারণে পা ভেঙে হসপিটালে অ্যাডমিট ছিল, আর এখনও পায়ের করুণ দশা। তার উপর এমন আঘাত নাদিম সহ্য করে উঠতে পারল না। গার্ডরা কিয়ানকে শক্ত করে ধরে রেখেছে। কিয়ান হিংস্র জানোয়ারের মতো চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ছাড়, নাহলে তোদেরকে একই অবস্থা করব। কিয়ানের কথায় ছেড়ে দেয় তারা। কিয়ান নিচে পড়ে থাকা ব্যথায় কাতরাতে থাকা নাদিমকে উপেক্ষা করে বেডের উপর অচেতন আহিরার কাছে যায়। আহিরার সারা শরীরে ক্ষত দেখে বোঝা যাচ্ছে বেশ আঘাত পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আহিরাকে দেখে মায়া হলো না। তার ভিতরে থাকা এতদিনের টানাপোড়ান যেন আজকে ভয়ানক রূপ ধারণ করেছে। আহিরার অক্সিজেন মাস্ক খুলে পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারে, এরপর বলতে থাকে চিৎকার করে, ওঠ বেমান নারী, আর কত পড়বি আমাকে? কম তো পুরোনো বাকি রাখিস নি। কি করনি তোর জন্য? আমার সাথে এত বড় বেইমানি কেন করলি? কিসের কমতি তোর? আমি বলতে কলিজা কেটে দিতাম, তা এত বেইমানি কেন করলি? ওঠ, কথা বল। আমার বাপটাকে কেন মারলি বেইমানের বাচ্চা? ওঠ বলছি, ওঠ। রাগের মাঝেও একদলা কষ্ট কিয়ানের কথায় প্রকাশ পাচ্ছে। তীব্র কষ্টে তার ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। শখের নারীর একের পর এক বেইমানি মানতে তার কষ্ট হচ্ছে, যেই কষ্টে প্রতিনিয়ত সে বেঁচে থেকেও মরছে। সেদিনের ঘটনা তাকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, তারপরেও ভালোবাসা বলে আগলে নিয়েছে। কিন্তু এটা কি করে মানবে সে? কেবিনের বাইরে মানুষ জমা হয়েছে। নার্সরা বারবার না করছে শব্দ করতে। এত চিৎকার চেঁচামেচিতে দীর্ঘ 2 দিন পর আহিরার জ্ঞান ফিরল। শরীরে তীব্র ব্যথা, ঠিকমতো চোখ খুলতেও কষ্ট হচ্ছে। তার উপর কিয়ানের ঝাঁকিতে আরও ব্যথায় জর্জরিত হয়ে উঠছে আহিরা। সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো রকমে চোখ মেলে তাকাতে কিয়ানের ভয়ঙ্কর বিধ্বস্ত মুখখানি দেখতে পায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আহিরাকে জ্ঞান ফিরতে দেখে কিয়ান এবার আরো বলে ওঠে, কথা বলবি বেইমানের বাচ্চা? এমনটা কেন করলি? আমাকে এইভাবে কেন ধ্বংস করলি? আহিরা নিভু নিভু চোখে দেখছে। ব্যথায় তার চোখের কার্নিশ বেয়ে টুপটুপ অশ্রু গড়িয়ে পড়ছে। কিয়ানের কথার মানে সে বুঝতে পারছে না। এক এক করে স্মৃতির পাতায় সব ফুটে উঠল, আর আহিরা নিজের ব্যথা ভুলে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে আওড়ালো, বাবা, বাবা কোথায়? বাবাকে বাঁচান। কিয়ান এবার আহিরাকে ছুঁড়ে মারে। এরপর শেষবারের মতো আহিরার দিকে তাকিয়ে বলে, তোর মতো বেইমানকে চাই না। যা, ছেড়ে দিলাম তোকে। নগরের সাথে থাকার জন্য এত কিছু করলি, যা, দিলাম তোকে মুক্তি। আজ থেকে তুই যদি তোর এই মুখ আমাকে দেখাস, সত্যি বলছি জানে মেরে ফেলবো। এ আদ্রান কিয়ান চৌধুরীর জীবনে তোর মতো বেইমানের জায়গা নেই। বলে আহিরার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিয়ান কথাগুলো বলার সময় তার গলা অসম্ভব রকমের কাঁপছিল। চোখের কার্নিশে অশ্রুকণা জমাট হয়েছিল, সেটা হাতের আঙ্গুল দ্বারা মুছে নেয়। তারপরেও চোখ জলজল করছে। এদিকে রক্তাক্ত নাদিম হাসছে, কি বিকট শব্দ করে হাসছে। হাসতে হাসতে মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। এদিকে আহিরা পলক্ষীনভাবে অশ্রুসিক্ত চোখে কিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। আবার কি কোনো ভুল করেছে সে? কিয়ান সেদিনও এতটা কঠোর হয়নি যতটা আজ হয়েছে। আহিরা ধ্যান আসতে সে বেডের থেকে নামার চেষ্টা করলে ফ্লোরে পড়ে যায়। এতে করে ব্যথায় আর্তনাদ করে উঠে শব্দ করে। নাদিম কোনো রকমে আহিরার নিকটে এসে তার কানের কাছে ফিসফিস করে বলে, তোমার আর কিয়ানের সমাপ্তি এখানেই। কিয়ান আর তোমাকে চায় না। শুনে রাখো মেয়ে, একটা কথা বলি, তোমার সাথে আমার কিছুই হয়নি, আর না হওয়ার সম্ভাবনা ছিল। ওটা তো জাস্ট অংশ ছিল তোমাদের মাঝে ফাটল ধরার। আহিরা শুনলো, সব শুনলো। কিয়ান কি তাকে দূরে ঠেলে দিল? না, এটা হতে পারে না। সে আর কিয়ান আলাদা হতে পারে না। আহিরা ক্ষিপ্ত হয়ে নাদিমের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে দুর্বল গলায় বলে, কেন করলেন এমন? কেন আমার জীবনটা এমন করে ধ্বংস করলেন? কি ক্ষতি করেছি আমি?
চৌধুরী বাড়ির লিভিং রুমে জড়ো হয়েছে গোটা চৌধুরী পরিবার। আহত আহিরা কোনো রকমে টলমলে দাঁড়িয়ে আছে। আহিরার আগমনে সবাই এখানে পালা হয়েছে। কিয়ানকে একা ফেরার পর সবাই আহিরার কথা জিজ্ঞাসা করলে কিয়ান টু শব্দ করেনি। সোজা নিজের রুমে গিয়ে নিজেকে বন্দি করে একের পর এক জিনিস ভেঙেছে। সেই ভাঙচুরের শব্দে গোটা পরিবার চিন্তায় পড়ে গেছেন। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। তার ঘণ্টাখানেক বাদে আহিরা এমন আহত অবস্থায় বাড়িতে উপস্থিত হয়েছে। তখন থেকে সবার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আহিরা আসার খবর কিয়ানের কানে যেতে কিয়ান নিচে নেমে আসে। হাতসহ পায়ে রক্ত লেগে আছে, ক্ষতের চিহ্ন দেখা যাচ্ছে। সবাই চিন্তিত হলেও কিয়ানের মুখাবয়বে ভয়ানক নকশা দেখে এগোনোর সাহস পায়নি। আহিরা কিয়ানকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে বলে ওঠে, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন আমি কিছু করিনি। আপনি আমার কথা শুনুন। এসব মিথ্যা, আমায় ফাঁসানো হচ্ছে। বলতে বলতে আহিরা হাঁপিয়ে উঠল। কথা বলতে কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু কিছু করার নেই। নিজের সংসার এইভাবে শেষ হতে সে দেখবে কিভাবে? কিয়ান শুধু আহিরার দিকে তাকিয়ে রয়েছে। এই দৃষ্টিতে নেই কোনো অনুভূতি, নেই কোনো ভালোবাসা, আর না আছে কোনো মায়া। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় সেই ড্রাইভারটা। ড্রাইভারকে দেখে আহিরা আবারও বলে ওঠে, এই লোকটার কারণে এত এত কিছু হয়েছে। এই লোকটার কারণে। বাবা কোথায়? উনি ঠিক আছেন তো? আমাকে নিয়ে চলুন না ওনার কাছে একটু। বলে এগোতে নিলে পিছন থেকে হঠাৎ রিয়া এসে শক্ত করে আহিরার হাতের কবজি টেনে ধরে নিজের দিকে ফিরায়। তারপর ক্ষিপ্ত কণ্ঠে বলে, লজ্জা করে না আঙ্কেলকে খুন করার পর এখানে আসতে? নাটক করছো? খুন? কে 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 করেছে খুন? বলে আহিরা। সেটা দেখে রিয়া আবারও বলে, ও আহিরা, আর কত নাটক করবে তুমি? এত বড় অপরাধ করার পরও এখানে দাঁড়িয়ে আছো কিভাবে? হামিদ সবাইকে সবটা বল, না হলে তোমার আরো কঠিন শাস্তির ব্যবস্থা করব। আহিরা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? সবাই অবাক হয়ে চেয়ে আছে। আহিরা ম্যাম স্যারকে মারার জন্য আমাকে হায়ার করে, সাথে আরও দুজন। আহিরা ম্যাম ইউসুফ চৌধুরীর যত টাকা আছে তার মধ্যে থেকে 10 কোটি টাকা নিজের ব্যাংকে নিয়ে নিয়েছে। ওনার সাথে নদীম স্যারও আছেন। সকালে ম্যামের কথায় ড্রাগ এনে স্যারের মেডিসিনে রাখি, কারণ স্যার ধরে ফেলেছিল। তারপর ম্যামের কথা মতো আমি ওনাকে সহ হসপিটালে নিয়ে যাই। তারপর সেখান থেকে আসার সময় যখন আমরা স্যারকে মারতে নিব, তার আগেই স্যার সব কিছু জানতে পারে। সে নিজেকে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ম্যাম আর আমি গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে যাই, কিন্তু স্যার বের হতে পারে না। আর পরশুদিন ম্যাম আর নাদিম স্যার ওই শহরে ছেড়ে পালাবে। আমাকে ছেড়ে দিন স্যার, আমি গরিব মানুষ, টাকার লোভে এমনটা করেছি, না হলে আমার পরিবার না খেয়ে মরবে। সবকিছু শোনার পর কিয়ানের দাদি জ্ঞান হারিয়ে ফেলে। নিজের আগে নিজের ছেলের মৃত্যু কোনো মাই মেনে নিতে পারবে না, সেখানে তার ছেলে খুন হয়েছে এটা জানার পর তো আরো আগে না। আহিরা সবকিছু শোনার পর স্তব্ধ হয়ে গেছে। সে ভাষা হারিয়ে ফেলেছে। কি থেকে কি হচ্ছে? আহিরা কোনো রকমের সামলে কিয়ানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন আমি খুন করিনি। আমি কেন বাবাকে মারবো? শুনুন না, আমি খুন করিনি। এইসব মিথ্যা। আহিরার কথার মাঝে কিয়ান একটা কাগজ খুলে আহিরার সামনে তুলে ধরতে আহিরা দেখতে পায় কাগজটা তার ব্যাংকের। এখানে প্রায় 10 কোটি টাকা দেখাচ্ছে। আহিরা হাতে নিয়ে ভালো করে দেখলো। এরপর কিয়ান আরো একটা রেকর্ড চালু করতে সেখানে আহিরা আর নাদিমের কণ্ঠস্বর শোনা গেল। শোনো জান, এই বুড়ির ওখান থেকে টাকা নিয়ে নিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। বুড়িটা সব জানতে পেরেছে, তাই একে তাড়াতাড়ি রাস্তা থেকে সরাতে হবে, নইলে আমরা যা চাচ্ছি তা হবে না। আমার কাছে বুদ্ধি আছে। আজকে বাসায় কেউ নেই, এটাই সুযোগ একে সরানোর। তুমি সব রেডি করো। ওকে যান, তারপর আমরা উড়াল দেবো। আহিরা সব শুনে পুরো স্তব্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। চারিদিক থেকে সবকিছু দেখলে সেই অপরাধী। নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে সে? হুবহু তার গলা এটা, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর আহিরা ফোন কোথায়? আহিরা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিয়ানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন এটা আমি না, আমি খুন করিনি। এসবের কিছুই জানি না আমি। আমায় বিশ্বাস করুন, আমাকে এইভাবে দূরে ঠেলে দেবেন না। মরে যাব আমি নইলে। কিয়ান এতক্ষণে নীরবতা ভেঙে বলে ওঠে, যদি তোকে এক বাপের জন্ম দেয়, তাহলে আমার চোখের সামনে থেকে চলে যা। এই আত্রেন কিয়ান চৌধুরী সব মারলে এইসব মারবে না, লাগবে না তোর মতো বউ। আহিরা এবার কাঁদতে কাঁদতে কিয়ানের পা জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করুন আমি এসব করিনি আমি। আমাকে ছুঁবে না তুই, আমার জন্য হারাম হয়ে গেছিস তুই। চায় না তোর মতো বেইমান বউ, যেখানে স্বামীর মর্ম বোঝে না। যদি না যাস তাহলে ভেবে নেব তোর মাও তোর মতো বিশ্ব ছিল, বিশ্বর পেটে বিশ্ব জন্মেছে। কত পুরুষের সাথে শুরু হয়েছে সে? এরকম কি তুই করতে চাইছিস? যদি লজ্জা থাকে তাহলে আমার সামনে আর আসবি না।
বলেই কিয়ান সেখান থেকে চলে যায়। আহিরা ভাষা হারিয়ে ফেলেছে। নিজের জন্মদাত্রী মায়ের ব্যাপারে কোনো সন্তান এমন কথা শুনতে পারবে? এতক্ষণ ভালোবাসার টানে সব ভুলে নিজের সত্যিটাকে প্রমাণ করতে চাইলেও এখন আর সেই ইচ্ছাটা মরে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের সম্পর্ক? শরীরের ব্যথার থেকে মনের ব্যথাটা বড্ড বেশি আজকে। শরীর এত ক্ষতগুলো এতটা পোড়াতে পারেনি যতটা কিয়ানের কথাগুলো পোড়াচ্ছে। আহিরার এই অবস্থা দেখে রিয়া হাসছে। সে যা চেয়েছে তাই হয়েছে। এতদিন পর নিজের কাজে সফল হয়ে বড্ড খুশি লাগছে তার। যত কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু সে ইউসুফ চৌধুরীকে মারতে চেনি। পুরোটা একটা বাহানা ছিল আহিরাকে বাহিরে আনার জন্য, কিন্তু এমন কিছু হবে ভাবতে পারেনি সে। হামিদকে বলে দিয়েছিল ইউসুফ চৌধুরীকে অন্য গাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু এমন কিছু হবে সেটা সে সবকিছু হওয়ার পর জানতে পেরেছে। প্রথমে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু আহিরার কিয়ানের এমন বিচ্ছেদ দেখে সেটাও কেটে গেছে। আহিরা দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালো। চোখ ভরে শেষবারের মতো বাড়িটা দেখে নিল। এখানে কত শত স্মৃতি রয়েছে। তার দুনিয়াটা এখানেই গড়ে উঠেছিল আর এখানেই শেষ। আহিরা দুর্বল পায়ে হেঁটে এখান থেকে বেরিয়ে যায়। কোনোদিনও আসবে না আর। কিয়ানের শূন্যতায় তার মৃত্যু হোক, তারপর সে ফিরবে না। বাড়ির কেউ আটকায় না আহিরাকে। সবার চোখে আহিরার জন্য এক ঝাঁক ঘৃণা ছিল শুধু। আহিরা দেখলেও সবাই একদিন এইসব চোখে তার জন্য ভালোবাসা মায়া ছিল, আর আজ হায় ভাগ্যের খেল। কখন কোথায় এনে দাঁড় করে কিছু একটা বলতে চেয়েও বলতে পারেনি সে। নিজের পেটে হাত দিয়ে মাঝ রাস্তায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। রাস্তায় থাকা মানুষজন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আহিরার সেদিকে কোনো খেয়াল নেই। নিজের মতো করে কেঁদে চলেছে। কোথায় যাবে সে? কি করবে এখন? তার চাচি আগেই সব রাস্তা বন্ধ করে দিয়েছে সেই বাড়িতে যাওয়ার। এই পৃথিবীতে আর কাছে গিয়ে থাকবে সে? কোথাও কেউ নেই তার। যারা ছিল তারাও দূর করে দিয়েছে। আহিরা নিজের পেটে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।